আমরা শুরু করি। আসলে সত্যিকার অর্থে প্রথমে সরি বলে নিব যে ব্যক্তিগত ব্যস্ততার জন্য আমি আজকের প্রেজেন্টেশনটা মনে হয় হোমিও দর্পণে যতগুলো ক্লাস নিয়েছিলাম সবচেয়ে আজকে খারাপ হবে। প্রেজেন্টেশনটাই ঠিকভাবে রেডি করতে পারিনি। তারপরেও শুরু করি, যেহেতু আজকে একটা শিডিউলড ক্লাস, আমরা ইনশাল্লাহ চেষ্টা করি কিছু আলোচনা করার জন্য। টপিকস ব্রেকডাউন মানে স্লাইডটা শুরু করছিলাম রেডি করার, কিন্তু শেষ করতে পারিনি। এটা আর বলি না, সামনে যাই। ইন্ট্রোডাকশন। আমরা সালফার নিয়ে আলোচনা করতে গেলে ডক্টর জর্জ বেথলকাসের কিছু কথা দিয়ে আমরা আলোচনাটা শুরু করি। প্রথমত আমি জর্জ বেথলকাস বলছেন যে আমি বিশ্বাস করি সকলেই সালফার সম্পর্কে খুব ভালো জানেন। সকলেই সালফার সম্পর্কে ভালো জানেন। আসলেই আমরা যদি মনে করি মৌলিক আমাদের যে পলিক্রেস্ট ওষুধগুলো আছে তার মধ্যে আসলে সালফার 1 নাম্বার। তো আমরা আমাদের ব্যক্তিগত প্র্যাকটিসে সকলেই প্রতিনিয়ত এই ওষুধগুলো অনেক, বিশেষ করে সালফার অনেক বেশি ব্যবহার করি, এবং দেখা যায় যে কোথাও আমরা যত ওষুধ ব্যবহার করি তার মধ্যে নাম্বার 1 যদি আমরা মনে করি যে নাম্বার 1 ড্রাগ হলো সালফার, অনেক ফ্রিকোয়েন্সির দিক থেকে। অনেক সময় দেখা যায় সালফার মেডিসিনটা কোনো ইন্ডিকেশন ছাড়াও আমরা ইউজ করে ফেলি, উইদাউট ইন্ডিকেশন। সালফার আসে না, তারপরও আমরা সালফার ইউজ করি। তো এই বিষয়টি তো আছেই, এটা জর্জ বেথলকাস বলেছেন। সালফারকে আমরা একটা অ্যান্টিসোরিক মেডিসিন হিসেবে জানি, শুধু অ্যান্টিসোরিক না, কিং অফ অ্যান্টিসোরিক মেডিসিন। কিন্তু সিফিলিস বা সিফিলিটিক মায়োজোম, সাইকোটিক মায়োজোমেরও কিছু বিষয়, অনেকগুলো ডিজিজ, অনেক পেশেন্ট ট্রিটমেন্টের জন্য আমরা সালফারটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে জর্জ বেথলকাস নিজেও সিফিলিটিক পেশেন্ট বা সিফিলিটিক মায়োজোমের পেশেন্টের জন্য সালফার ইউজ করেছেন। কিন্তু সাইকোটিক মায়োজোমের পেশেন্টের ক্ষেত্রে ডক্টর কেন্ট সালফার ইউজ করেছেন। আচ্ছা, সালফারের যদি আমরা একটু সিনোনিম যেটাকে বলি আমরা সিনোনিম, সালফারের আরো কিছু নাম পাওয়া যায়। ব্রিম স্টোন এই নামে পাওয়া যায়। আমরা গন্ধক নামে বাজারে আমরা পাই। গন্ধক সালফারের, সালফারটাই মানে হিন্দি বা বাংলাতে আমরা গন্ধক নামে চিনি বা বুঝি। সালফারের সোর্স তো স্বাভাবিকভাবেই মিনারেল সোর্স, যেটা গন্ধক থেকে। আমরা সালফারের ব্যাপারে ডক্টর কে এন মাথুর, এই ভদ্রলোক ওনার মিটারমেডিকে বলেছেন যে সালফারকে উনি এইভাবে ব্রেকডাউন করেছেন যে সাল মিনিং হচ্ছে সল্ট, আর ফার মিনিং হলো ফায়ার। তারপর বলেছেন যে এটা মানে হচ্ছে দ্য সল্ট দ্যাট বার্নস, দ্য সল্ট দ্যাট ফায়ার, এভাবে বলেছেন। এবং ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সরি, একটু আমার একটা পেশেন্ট আসছে, একটু আমি, হ্যাঁ একটু গেটটা একটু টানাই দিবেন। সরি। আচ্ছা, পেশেন্টটাকে না করে দিয়েছি, কালকে আসতে বলছি। জি, তো আমরা বলছি সালফার প্রুভ করেছে হ্যানিম্যান, এটা আমরা সবাই জানি। যেখানে মেটারমেডিকে পিউরায় সালফারের প্রায় 151টা সিমটম হ্যানিম্যান লিপিবদ্ধ করেছেন। যদিও এলেন এনসাইক্লোপিডিয়ায় সালফারের প্রায় 4083টা সিমটম আছে। এই যে ফায়ার আমরা বলেছি, সালফার ফায়ার, ফায়ারের সাথে, আগুনের সাথে সালফারের অনেক সম্পর্ক। যদি আমরা বলি আগুন থেকে সালফার তৈরি, এটাও আমরা বলতে পারি। কারণ আমরা যদি শুধু আগুনকে নিয়ে চিন্তা করি আর আগুনের গুণাগুণের সাথে যদি সালফারের সিমটম গুলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু সালফারকে এখানে সহজেই একটা বেঁধে ফেলতে পারবো। কিভাবে?
সালফারের পেশেন্টের মধ্যে বার্নিং আছে, এটা কে না জানে, এবং সেই বার্নিংটা নিয়ে আমরা বিস্তারিত বলবো, যদিও আজকে না। আগুনের কাজ কি? অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে যেখানে আগুন আছে সেখানে আলো আছে। পৃথিবীতে আগুন আছে, আর আগুন আছে বলেই আলোতে আমরা কি করি? আলোতে স্বাভাবিকভাবে আমরা কনস্ট্রাকটিভ কাজগুলো করার চিন্তা করি। অন্ধকার হয়ে গেলে কিন্তু আমরা ওইভাবে কাজ করতে পারি না, আর্টিফিশিয়ালি আলোর ব্যবস্থা আমরা করতে চাই। তাহলে এই সালফারের পেশেন্টের মধ্যে একটা ইমোশন বা প্যাশন বা কর্মস্পৃহা, ইন্টেলেকচুয়াল ইন্সপিরেশন, যে তার বুদ্ধিবৃত্তি, কাজের ক্ষমতা, এই সকল বিষয়গুলো সালফারের মধ্যে অনেক বেশি। এছাড়া যদি আমরা সালফারকে দেখি যে সালফারের, আচ্ছা আগুনের কালার কি? প্রথমত আপনারা দেখবেন ব্রিকফিল্ড বা যেখানে দীর্ঘদিন থেকে আগুন জ্বালানো হয়, সেখানে এই দীর্ঘদিন থেকে আগুন জ্বলতে জ্বলতে কিন্তু আগুন লাল হয়ে যায়। কিন্তু সর্বপ্রথম আগুনের কালারটা যদিও হলদে টাইপের থাকে। এটার সাথে আপনারা চিন্তা করতে পারেন সালফারের শরীরে যদি ঘাম হয়, যদিও সালফারের ড্রাইনেস একটা নেচার, কিন্তু সালফারের শরীরে কিছুটা ঘাম দেখা যায় সালফারের পেশেন্টের। ওই ঘাম থেকে একটা স্টেইন বা দাগ পড়ে জামা কাপড়ে, সেটা ইয়েলো কালারের, হলদে। আর আগুন যেহেতু লাল, সালফারের সকল ওপেনিং গুলো, বিশেষ করে নাকের ছিদ্র, ঠোঁট বা মুখের ছিদ্র, অ্যানাসের ছিদ্র, এভরিথিং, মানে এভরি অরিফিস, প্রত্যেকটা ছিদ্র কিন্তু লাল দেখায়, লাল হয়ে যায়। কেন লাল হয়ে যায়? এটা নিয়ে আমরা যদি এভাবে বলি যে সালফারের এই লাল হয়ে যাওয়ার পেছনে মেইন কাজই হলো ব্লাড লাল। কেন? কারণ যে ব্লাডটা আমাদের শরীরে থাকে, রক্তটা আমাদের শরীরে থাকে, লাল রক্ত, এটার অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউশন। সোরিক পেশেন্ট বা সালফার রোগীদের শরীরে এই ব্লাডটা, রক্তটা একটা অ্যাবনর্মালি ডিস্ট্রিবিউট হয়ে থাকে শরীরের বিভিন্ন জায়গায়। তো এই অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউশনের জন্যই তাদের এই অরিফিস গুলো লাল হয়ে থাকে, যেটা আগুনের কালারের সাথে আমরা ওইভাবে চিন্তা করতে পারি। সালফার এই যেটা গন্ধকের গুঁড়ো, এটাকে যদি আমরা গুঁড়ো করে যদি আমাদের স্কিনের মধ্যে রাখা হয়, দেখা যায় একটা স্কিনের মধ্যে বার্নিং এন্ড ইরিটেশন তৈরি হয় নরমালি। সেখান থেকেই আমরা হোমিওপ্যাথিতে এই সালফারকে পোটেন্টাইজড করার মাধ্যমে, দেন সালফারকে প্রুভিং করার মাধ্যমে আমরা আমাদের ক্লিনিক্যালি আমরা সালফারকে পেশেন্টের জন্য উপরে অ্যাপ্লাই করি বা আমরা ইউজ করে থাকি। একটু অন্যভাবে চিন্তা করেন, এই যে আগুন, যদি আপনি দেখেন আগুনের শত্রু যদি চিন্তা করেন কিছু, যে আগুনের শত্রু বা আগুনকে নিউট্রাল করতে পারে, আগুনকে কন্ট্রোল করতে পারে কে? অবশ্যই আপনারা বলবেন পানি। সো সালফারের কিন্তু শত্রু কিন্তু পানি। সালফারের শত্রু পানি এই জন্যই, সালফার ওয়াশিং এন্ড বাথিং, ধোয়া এবং গোসল করা শারীরিক শরীরকে, এটা কিন্তু সালফার পছন্দ করে না। আর এই পছন্দ না করার কারণে তারা কিছুটা ফিলোসফিক্যাল হয়ে যায়। কেমন না, অনেক দিন থেকে কাপড় চোপড় গায়ে দেয়, ছেঁড়া কাপড় গায়ে দেয় বা ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় গায়ে দেয়, এবং তাদের মধ্যে একটা ডিলিউশন কাজ করে যে এটাই তাকে সুন্দর দেখাচ্ছে। তো এই সালফারের অবস্থা কারণ কি? কারণ হচ্ছে তাদের তো ওই যে গোসল করলে তাদের সমস্যা বেড়ে যায়, যদিও সালফার হট পেশেন্ট, তারপরও সে পানিতে তার এগ্রাভেশন, এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। এছাড়া দেখেন অ্যান্টিমক্রুড মেডিসিনটাও কিন্তু আপনার বাথিং এ এগ্রাভেশন, এখানেও কিন্তু অ্যান্টিমনি সালফাইড, এখানেও কিন্তু সালফার আছে, আগুন আছে। সালফার ডক্টর পি শঙ্করন স্যার ওনার বইকে ইউজ করতে পারি। এবং ইনসুলিন আপনারা জানেন একটা হরমোন আমাদের শরীরে, যেটা হচ্ছে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে, প্যানক্রিয়াসে 3 ধরনের সেল থাকে আপনারা জানেন, আলফা, ডেল্টা, বিটা। তো
এই বিটা সেল থেকে মেইনলি হচ্ছে ইনসুলিনটা সিক্রেশন হয়। তো এই ইনসুলিন সিক্রেশন হওয়ার ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের শরীরে যে গ্লুকোজ গুলো আছে এই গ্লুকোজ গুলোর সাথে ইনসুলিন বাইন্ড করে এগুলো সেলে ঢুকে, আর সেলে ঢুকার মাধ্যমে এটা মেটাবলিজমের মাধ্যমে এটিপি বা শক্তি উৎপন্ন করে, যেটা সেলের নিউট্রিশনের জন্য কাজ করে। উইদাউট ইনসুলিন, ইনসুলিন ছাড়া আমরা যত গ্লুকোজই খাই এই গ্লুকোজ গুলো কিন্তু শরীরে ব্যবহার হয় না, হতে পারে না। আচ্ছা, আমি আমি সরি, এখানে একজন যে স্যার একটা প্রেজেন্টেশন করছিল। যে জামিল, স্যার একটা একজন আমি সেটাই বলছি। আমরা এই বিষয়টা আর কয়দিন আমাদেরকে বলতে হবে, আমরা বুঝি না। আমি প্রত্যেক দিনই দেখি ক্লাসের মধ্যে থাকে না, আর আপনি হোমিওপ্যাথি তো ওপেন, আপনার ক্লাস নেন, কিন্তু ক্লাসের মধ্যে ইন্টারফেয়ার হচ্ছে। জামিল, আপনি মনে হয় এখনো শুনছেন না, আপনি কেন প্রেজেন্টেশন অফ করছেন? দেখেন স্যার, দেখেন। হ্যাঁ, রিমুভ করে দেন স্যার, এরকম করলে তো মুশকিল। জামিল স্যার, আপনি প্রেজেন্টেশন অফ করুন, নাহলে আপনাকে রিমুভ করা হবে। ডক্টর জাকির হোসেন স্যার, আপনি আপনি এটা পারবেন হয়তো। হ্যাঁ বলেন। জামিলকে কি করছে, তো খুব মুশকিলের ব্যাপার। জাকির হোসেন স্যার বলুন। জামিল প্রেজেন্টেশন শুরু করেছেন, ওনাকে ওনাকে আমি একেবারে আউট করেই দিচ্ছি। হ্যাঁ স্যার, এটা খেয়াল রাখতে হবে স্যার। ধন্যবাদ স্যার। স্যার শুরু করুন, দুঃখিত আমরা। ঠিক আছে, আমিও দুঃখিত একটু। আমি আবার প্রেজেন্টেশনটা একটু শেয়ার করে নিচ্ছি, আপনারা একটু শিবেন ভাই, এইরকম যদি করে না তাহলে কাউকে বলার দরকার নেই, এমনি বের করে দাও। এই যে জাকির স্যারকে তোমার রিকোয়েস্ট করতে হলো, ওনাকে রিকোয়েস্ট করতে হলো, এত কিছু রিকোয়েস্টের দরকার নেই, একদম ডাইরেক্ট বের করে দাও। না স্যার, এইটা আমার হাতে থাকলে হয়ে যাবে। আমি একটু দূরে ছিলাম। হ্যাঁ ঠিক আছে, এরপর আর হবে না স্যার। জি, তো থ্যাংক ইউ। আমরা একটু সতর্ক থাকি, তাহলে সবার জন্যই উপকার। সবকিছু মিলিয়ে আমরা বলেছিলাম ইনসুলিনের কথা। ইনসুলিন, আমরা জানি ইনসুলিন যে সকল, ইভেন এটা ডক্টর পি শঙ্করন বলেছেন যে সালফার, মানে ইনসুলিন কন্টেইন সালফার, ইনসুলিনের মধ্যে সালফার থাকে বা গন্ধক থাকে, এটা উনি বলেছেন। এন্ড দিস মে এক্সপ্লেইন দ্য ক্র্যাভিং ফর সুইটস এন্ড অ্যাগ্রাভেশন ফ্রম সুইটস। আচ্ছা, এখন এই যে ডায়াবেটিক পেশেন্টের দেখা যায় যে তারা, আমরা যেটা বলছিলাম যে ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিনের পরিমাণটা কমে যাওয়ার কারণে তাদের কিন্তু এই যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। আচ্ছা, গ্লুকোজ লেভেলটা যখন বেড়ে যায় তখন এটাকে বলে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। গ্লুকোজ গুলো ব্লাডে থাকে বা গ্লুকোজ গুলো সেলে ঢুকতে পারে না, ব্লাডের মধ্যেই থেকে যায়। ইনসুলিনের কাজ হচ্ছে সেই সময় ইনসুলিন, যদি বাইরের থেকে ইনসুলিন প্রোভাইড করা হয় অথবা আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে যদি আমরা এই পেশেন্টটাকে যদি আমরা কারেকশন করতে, মানে তার প্রবলেমটাকে সলভ করতে পারি, তাহলে আবার তার বিটা সেল ইনসুলিন প্রোডাকশন শুরু করে এবং তার গ্লুকোজ লেভেলটা কমে আসে। এখানে বলছে এজন্যই এই পেশেন্টরা, বিশেষ করে সালফারের পেশেন্টরা, তারা মিষ্টির প্রতি তাদের একটা আগ্রহ বা ক্রেভিং, এবং মিষ্টি খেলে আবার তাদের অ্যাগ্রাভেশন দেখা যায়। আচ্ছা, আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের ক্ষুধা লাগে অনেক বেশি। ডায়াবেটিক পেশেন্টের অনেক বেশি ক্ষুধা লাগে। এরা সবসময় তারা তাদের খাবারের প্রয়োজন হয়, খাবার খেলেও দেখা যাচ্ছে তারা ইমাসিয়েশন ডেভেলপ করে, হচ্ছে তাদের পুয়ে পাওয়া বা তারা একটু শুকিয়ে যায় আর কি।
এবং তারা হচ্ছে ফ্যাট চর্বি জাতীয় খাবারও খেতে চায়, এবং এই ক্ষেত্রে অনেকগুলো মেডিসিন আছে। আচ্ছা, এরপরে আমরা আগুনের সাথে আরেকটি বিষয় চিন্তা করি। দেখেন, আপনি যদি কোথাও আগুন লাগে, যদি আপনি যদি আগুনটাকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে চান, এটা কিন্তু সম্ভব না। সে কিন্তু তার পানি, আগুন, এরা কিন্তু তাদের একটা অবস্থান তারা খুঁজে বের করবে, বা তাদের একটা রুট বা তাদের চলার পথ তারা কিন্তু খুঁজে বের করবেই। যে দিক দিয়ে একটু ছিদ্র আছে, জাস্ট উপরের দিকে উঠে যেতে চায়। আগুনের ধর্মই হচ্ছে উপরে উঠা, উপরের দিকে উঠে যেতে চায় আগুনের শিখা। আর ক্রিয়েটিভিটি, জিনিয়াস, ক্রিয়েটিভিটি, এটা খুবই সৃজনশীল। আগুনের স্ফুলিঙ্গ যেমন উপরের দিকে উঠে, তাদের প্রতিবার স্ফুলিঙ্গ কিন্তু এভাবে করে ছড়িয়ে পড়ে। এভাবে করে আমরা চিন্তা করতে পারি। এছাড়া হলো আপনার পৃথিবীতে এখন তো যত ফিলোসফিক্যাল মাইন্ড বা ফিলোসফিক্যাল মাইন্ডের পার্সন ওর বৈজ্ঞানিক সায়েন্টিস্ট যারা এসেছেন, ক্রিয়েটিভ ওয়ার্ক যারা করেছেন, তাদের মধ্যে সক্রেটিস থেকে আইনস্টাইন পর্যন্ত যদি সালফার বা সরিক মায়াজম বা সালফার যদি না থাকতো, সরিক মায়াজম যদি না থাকতো, তাহলে কিন্তু এই ক্রিয়েটিভিটি সম্ভব হতো না। এজন্য ডক্টর ফিলিপ বেইলি মেবি উনি বলেছেন, যদি সালফার ছাড়া, সালফারের ইন্সপাইরেশন ছাড়া, অপটিমিজম বা আশা ছাড়া, পৃথিবীটা উড বি এ ডাল প্লেস, একটা ডাল প্লেসে পরিণত হতো। যাই হোক, আমরা ফায়ারের সাথে আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়ে সালফারকে মনে রাখার বা বোঝানোর আমরা চেষ্টা করেছি। আশা করি আপনারা জিনিসটাকে ভালোভাবে নিয়েছেন বা বুঝতে পেরেছেন। আচ্ছা, সালফারের পেশেন্টের কনস্টিটিউশন যদি আমরা চিন্তা করি, ফিজিক্যাল মেকআপ বা যেটাকে আমরা বলি হচ্ছে আকৃতি হচ্ছে এরা লিন, চিকন, স্টুপ শোল্ডার্ড এবং হচ্ছে কুজো হয়ে থাকে। কেন? একজন রাইটার বলেছেন সালফারের পেশেন্টরা কুজো হয়ে থাকার পেছনে মেইন কারণ হচ্ছে তাদের স্পাইনাল কর্ড বা ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কর্ডে তাদের উইকনেসের জন্য তারা কুজো হয়ে থাকে। এটা সালফারের একটা কনস্টিটিউশনাল একটা মানে অবস্থা, এবং তাদের শারীরিক গঠনটাই হচ্ছে এরকম করে তারা কুজো হয়ে থাকে। সোজা হয়ে দাঁড়াতে তাদের কষ্ট হয় বা দাঁড়াতে পারে না, অনেক টাইম তারা দাঁড়িয়েও থাকতে পারে না। তারা হাঁটে কুজো হয়ে, বসেও কুজো হয়ে, এবং আমি বলেছি দাঁড়িয়ে থাকা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। এটা ডক্টর এলেন বলেছেন। আচ্ছা, সালফারের আরো কিছু বিষয় আছে। আসলে সালফার এই বিষয়গুলো বলার পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে হয়, সেটা হচ্ছে সালফার কিন্তু এই যে বলছি লিন, শুধু লিন না, আচ্ছা সেটা আমাদের সামনে আসছে। আমরা সরিক পেশেন্টের ক্ষেত্রে আমাদের এই গ্রুপে অনেকবারই আলোচনা হয়েছে যে তারা কিন্তু খুবই ওভার সেন্সিটিভ, সামান্যতেই তারা খুবই সেন্সিটিভ হয়ে পড়ে, উত্তেজিত, স্নায়বিক প্রধান, সামান্য ওভার সেন্সিটিভ টু ফিল দি অর্ডার। মানে সালফারের পেশেন্টদের শরীর থেকে দুর্গন্ধ আসে, কিন্তু সামান্য দুর্গন্ধেও তারা ওভার সেন্সিটিভ হয়ে পড়ে। এবং সালফারের যে ডিসচার্জ গুলো শরীর থেকে আসে, এগুলোতে এক্সকরিয়েটিং হেজে যায়, ওরিফিস গুলো হেজে যায় বা হাজাকর ডিসচার্জ দেখা যায়। আচ্ছা, এদের প্রকৃতিটা কেমন? টেম্পারামেন্ট হচ্ছে এরা নার্ভাস টাইপের, নার্ভাস টেম্পারামেন্টের পেশেন্ট, দ্রুত হাঁটে, সামান্যতেই এরা রাগ হয়ে যায়, এবং রক্ত প্রধান এদের অবস্থা। শারীরিক শরীরে রক্তের আধিক্য বিশেষ করে অরিফিস গুলোতে দেখা যায়। এবং সালফার পেশেন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কিন গুলো এক্সেসিভলি সেন্সিটিভ, এবং সেটা এমনই সেন্সিটিভ যেটা অ্যাটমসফেরিক চেঞ্জ বা আবহাওয়া পরিবর্তনের সাথেও তাদের স্কিনের প্রবলেম গুলো দেখা যায়। স্ক্রোফিউলাস ডায়াথেসিসের পেশেন্ট, যেটা হচ্ছে গ্ল্যান্ড গুলো আক্রান্ত হয় তাদের। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি অনেক মেডিসিনের মধ্যেই এই যে পোলারিটি বলে একটা কথা আছে। পোলারিটি কি? মানে দ্বিমুখী
চরিত্র বা দ্বিমুখী আচরণ, বা আমরা এটাকে কন্ট্রাডিকশনও মনে করতে পারি, বা দ্বিমুখী আচরণ, টু পোলারিটি সালফারের মধ্যে দেখা যায়। যেমন আমরা সালফার সম্পর্কে বলেছি, আচ্ছা এটাকে আমরা একটু, হ্যাঁ এই যে এই স্লাইডটা আমরা ভালো বলতে পারবো। জর্জ বিথলকাস বলেছেন যে সালফারের একদিকে যেমন তাদের লিন বা চিকন, ন্যারো বা সরু, তাদের শরীর চিকন হয়ে যায়, লিন পাতলা হয়ে যায়, অন্যদিকে সালফারের পেশেন্টের মধ্যে এমনও দেখা যায় যে স্টোল্ট, মোটা সোটাও দেখা যায়, রক্তের আধিক্য এদের শরীরের মধ্যে থাকে। একদিকে সালফারের পেশেন্টরা যেমন হচ্ছে ইনারশিয়া এন্ড লেজিনেস, মানে তাদের মধ্যে একটা জড়তা কাজ করে, তারা কাজকর্ম, পড়াশোনা এগুলোর দিক থেকে তারা অনেক উইক বা মেমোরি উইক দেখা যায়। আবার অন্যদিকে তাদের মধ্যে ওভার ইনথুসিয়াজম, মানে এটাকে আমি যদি বলতে চাই যে কাজকর্মের প্রতি তার একটা সেলফ মোটিভেটেড, মানে নিজ থেকেই প্রচন্ড কাজ করতে চায়, বা ওভার অ্যাক্টিভিটি, অতিরিক্ত অনেক কাজ করতে চায়। দুইটা বিষয় সালফারে দেখা যায়। আবার একই পেশেন্টের মধ্যে এমন অবস্থা হয়, কিছু সময় দেখা যায় যে সে খুবই ইনার্শিয়া বা লেজিনেস তার মধ্যে থাকে, উইক, অলসতা থাকে। আবার অন্যদিকে তাদের মধ্যেও ওভার অ্যাক্টিভিটি কিছু সময়ের জন্য দেখা যায়, এটাও কিন্তু দেখা যায়। তো এই যে পোলারিটি বা দুই ধরনের দ্বিমুখী বৈশিষ্ট্যগুলো সালফারের মধ্যে আছে। কিছু পেশেন্ট আছে খুবই থিওরিটিক্যাল, কিছু পেশেন্ট আছে খুবই প্র্যাকটিক্যাল, দুইটি বিষয় সালফারের মধ্যে আছে। থিওরিটিক্যাল বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে তারা শুধুমাত্র নীতিবাক্য বলেই যায়, কিন্তু কাজের বেলায় ঠনঠন, শুধু সবাইকে পরামর্শ দিয়ে যায়, বুদ্ধি দিয়ে যায়, কিন্তু নিজে কাজ করার দিক থেকে সে থিওরিটিক্যাল। কিন্তু কিছু পেশেন্ট আছে প্র্যাকটিক্যালি আইডিয়ালিস্ট। প্র্যাকটিক্যালি আইডিয়ালিস্ট মানে এই বিষয়টাই সালফারের মধ্যে বেশি দেখা যায়। মানে তারা যেখানে কাজ করে, যে অফিসে কাজ করে, যদি তারা বস হয় তাহলে সবাই তাকে ফলো করে, সবাই তার উপরে ডিপেন্ড করে, সবাই তার কাছে আসে, তার কাছে একটা বুদ্ধির জন্য আসে, পরামর্শের জন্য আসে, এবং সে খুবই অ্যাক্টিভ কাজকর্মে। আবার কিছু বিষয়ে দেখা যায় যে সে খুবই লেজি বা কাজকর্ম করতে চায় না। কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তারা খুবই নিজেকে স্যাক্রিফাইস করতে চায় বা স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকে। কিছু পেশেন্ট আছে স্যাক্রিফাইস করতে চায় না, তারা খুবই সেলফিশ টাইপের। কিছু পেশেন্ট আছে তারা খুবই খুঁতখুঁতে টাইপের, আবার খুঁতখুঁতে টাইপের না, এই ধরনের পেশেন্টও সালফারের মধ্যে দেখা যায়। এই জন্য জর্জ বিথলকাস, এই বিষয়গুলো জর্জ বিথলকাস তার হচ্ছে টক্স অন হোমিওপ্যাথি এই বইয়ের যথাসম্ভব দ্বিতীয়, সেকেন্ড পার্ট মেবি, এটাতে বলেছেন সালফার নিয়ে। তো উনি বলেছেন যে এমনও আসে সালফারের পেশেন্ট চেম্বারে এসে বলে যে ডক্টর, আই এম ভেরি ফাস্টিডিয়াস, আমি খুবই খুঁতখুঁতি। আমরা খুঁতখুঁতের কথা শুনলেই অনেকগুলো মেডিসিনের কথা চিন্তা করি, তার মধ্যে সর্বপ্রথম আর্সেনিকের কথা চিন্তা করি, বা আদার্স অনেকগুলো মেডিসিনের কথা চিন্তা করি। সালফার একটা ইম্পর্টেন্ট মেডিসিন। আচ্ছা, এই যে আমরা সালফারকে যদি চিন্তা করি, চোখ বন্ধ করে চিন্তা করলে আমরা জানি যে সালফার খুবই ডার্টি, নোংরা। সোডিয়ামও, আজকে অবশ্যই আশরাফুল হক স্যার বলেছেন, আমি আশরাফুল হক স্যারের এর আগে সোডিয়ামের আলোচনা শুনেছি, স্যার যেভাবে বলেন সালফারও নোংরা। কিন্তু প্রেজেন্ট সিভিলাইজেশন, বর্তমান যে সমাজ বা যে সভ্যতা, এই সভ্যতায় কিন্তু সালফারকে কাপড় চোপড় বা নোংরা দিয়ে খুঁজে পাওয়া অনেক সময় সম্ভব হয় না, অনেক সময় সম্ভব হয় না। কারণ একটা বাচ্চাকে আপনি কিভাবে, বাচ্চার মা বাবা তো রেগুলার তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, প্রত্যেক দিনই তাকে গোসল করায়, প্রত্যেক দিনই তার শরীরে সাবান ব্যবহার করে, অথবা তাকে খুবই নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে। তারপরও খুঁজতে খুঁজতে কিন্তু সালফারের লেয়ার গুলো তার মধ্যে দেখা যায়, এই জন্য সহজেই খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। এই জায়গায় এসে আমি আমার একটা পেশেন্টের কথা বলবো, সেটা হচ্ছে অমরনাথ স্যার থাকলে স্যার পরবর্তীতে এই পেশেন্টের ব্যাপারে একটু আলোচনা করবেন। আমার কাছে একটা পেশেন্ট আসলো, বাচ্চা, 10 বছরের বয়স, গত 15 থেকে 20 দিন মেবি আগে। বাচ্চাটা আসার পরে আমি তার সবকিছু শোনার পরে তার তেমন কোনো
সিমটম আমি মানে মেডিসিন, আচ্ছা পেশেন্টের প্রবলেম ছিল সে বেড ওয়েটিং, বিছানায় প্রস্রাব করে, বাচ্চা 10 বছর। আমি তাকে বললাম, সবকিছু জিজ্ঞেস করলাম, কোনো কিছুই পাচ্ছি না মেডিসিন দেওয়ার ক্ষেত্রে। তার পাস্ট হিস্ট্রি নিতে গিয়ে দেখি যখন তার বয়স 2.5 বছর তখন তার শরীরে স্কিন ডিজিজ হয়েছিল এবং স্কিন ডিজিজ সাপ্রেস করেছে। স্কিন ডিজিজ সাপ্রেশনের হিস্ট্রি পেয়ে আমি তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে কিছুটা ছেলেটা মানে আর কোনো কিছু, সালফারের বাচ্চারা যেরকম একটু খুবই চটপটে টাইপের, বা দেখা যাচ্ছে আমরা যেটা চিন্তা করি যে খুবই তারা খেলাধুলা বা কাজকর্ম বা পড়াশোনা সকল দিকে এরা খুবই অ্যাক্টিভ থাকে, এই বাচ্চাটার মধ্যে ওইরকম কিছু পেলাম না। কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে দেখি কিছুটা বিমর্ষ আর কিছুটা হলো নোংরা মনে হয়েছে আমার কাছে, কিছুটা পরিষ্কার না। আর স্কিন ডিজিজের সাপ্রেশনের হিস্ট্রি আছে। বাচ্চাটার আরেকটা জিনিস দেখলাম, চুলগুলো কিছুটা শরিক পেশেন্টদের চুল যেরকম কিছুটা হলো চিকন সরু এই টাইপের, আর আদার্স কিছুটা নোংরা মনে হয়েছে। আরেকটি বিষয় আমি পেয়েছি, তার ঠোঁটগুলো লাল। জাস্ট আমি দুইটা স্পেসিফিক সিমটম বলা যায়, সেটা হচ্ছে স্কিন ডিজিজ সাপ্রেশনের হিস্ট্রি আর ঠোঁটগুলো একটু লাল আর কিছুটা নোংরা মনে হয়েছে। আমি তাকে সালফার, যেহেতু লং টাইম আগে, আমি তাকে শুধু এক ডোজ সালফার 10 mg দিয়েছিলাম। বাচ্চাটা কন্টিনিউয়াসলি প্রায় দীর্ঘদিন থেকে বিছানায় প্রস্রাব করে এবং প্রত্যেক দিন সে একটা মাদ্রাসায় পড়ে, আবাসিকে থাকে, ওইখানে প্রস্রাব করার জন্য তাকে ওই টিচাররা পাঠিয়ে দিয়েছে। আমার কাছে নিয়ে আসার পরে আমি তাকে সালফার 10 mg এক ডোজ দিয়ে, আমি একটা জাস্ট হলো সালফার 10 mg এর একটা গ্লোবিউলস ভেজানো, একটা গ্লোবিউলস 1/2 আউন্স ডিস্টিলড ওয়াটারে মিক্স করে দিয়ে বলছি একবার খাবে, তারপরে একটু ফাইটাম দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। প্রায় 10 দিন পরে গতকালকে পেশেন্টটা আসলো, সালফার 10 mg মুখে দিয়েছে, রাতেই বলছি খেতে। আচ্ছা, সালফারের ব্যাপারে একটা বিষয় হলো, সালফার যদি কোনো পেশেন্টের যদি স্লিপলেসনেস বা ইনসোমনিয়া থাকে, ঘুমের সমস্যা যদি থাকে, যে ঘুম হয় না, তাহলে ওই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে সালফারটা রাত্রে দেওয়ার ক্ষেত্রে নিষেধ আছে। অনেকে আবার সালফারকে রাত্রে দেওয়ার ক্ষেত্রে নিষেধ করেন। তো যাই হোক, আমি তাকে সালফারটা রাত্রে দিয়েছি, তার ঘুমের কোনো সমস্যা নেই, আদার্স বিষয়গুলো চিন্তা করে এক ডোজ। ওই দিন থেকে এই 10 দিন বাচ্চাটাকে কেউ ঘুম থেকে প্রস্রাবের জন্য উঠায় নাই এবং সে একদিনও প্রস্রাব করে নাই বিছানায়। যদিও আমরা স্কিন ডিজিজ সাপ্রেশনের হিস্ট্রি পেলে আমরা জানি যে ওই পেশেন্টকে যখন আমরা এই অ্যান্টিসোরিক মেডিসিন গুলো বা মেডিসিন, আমাদের যে ওয়েল সিলেক্টেড মেডিসিন দেওয়ার পরে দেখা যায় যে স্কিন ডিজিজটা আবার ফিরে আসে, কিন্তু ফিরে আসার আগেই দেখা যাচ্ছে বাচ্চাটার যে মেইন কমপ্লিকেশন নিয়ে আসছে সেটা আর নেই। তো বিষয়টা আমি চিন্তা করছি, বাচ্চার কমপ্লেন নেই, বাচ্চাটা ভালো আছে, তার ঘুম, খাওয়া দাওয়া এভরিথিং ইজ ওকে, কোনো প্রবলেম নেই, এবং তার কিন্তু বেড ওয়েটিং, যে বিছানায় প্রস্রাব করে, এটাও নেই। তো বিষয়টা আমি পরবর্তীতে আমার যারা সিনিয়র স্যাররা আছেন, এই বিষয়টা আমি স্যারদের কাছ থেকে শোনার চেষ্টা করবো, শুনবো, স্যাররা একটু কাইন্ডলি বলবেন। আচ্ছা, আমরা বলেছিলাম যে সালফার, এই প্রেজেন্ট সিভিলাইজেশনে সালফারের পেশেন্ট যে দেখা যাচ্ছে এমন আপনার চেম্বারে আসবে যে 5 দিন 7 দিন থেকে একটা জামা পরতেছে, বা 35 বছর থেকে সে একটা জামাই পরে, প্রত্যেক দিনই একটা জামা পরে, এই ধরনের পেশেন্ট পাওয়া খুবই মুশকিল। কিন্তু আমরা বর্তমান সময়ে সালফারকে এভাবে পেতে পারি সহজেই, যেটা জর্জ বেথলকাস বলেছেন, যে সে খুবই অনুসন্ধিৎসু, সে খুবই জানতে চায় যে কোনো বিষয়ে। আপনি তাকে একটা কথা বললে সে আবার আপনাকে রিপ্লাই করবে কেন কেন, আবার বলবেন এটার অ্যান্সার, আবার বলবে কেন। এই যে কেন 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 কেন, এই কেন কেন করতে করতে সে খুবই টায়ার্ড হয়ে যাবে, বাট তার কেন শেষ হবে না। এই পেশেন্টটাকে আপনি সালফার হিসেবে চিন্তা করবেন। আপনি তাকে এসে দেখেছেন নিট অ্যান্ড ক্লিন, বা ওইরকম আপনি তার আউটার যে ড্রেস আপে আপনি এক্সপ্রেশনে আপনি পাচ্ছেন না, বাট তার আপনি রুমে যান, তার অফিসে যান, সেখানে দেখবেন যে তার বই পুস্তকের স্তূপ পড়ে আছে, প্রচুর পড়াশোনা করে, সে শুধু জানতে চায়, জানার ইচ্ছা তার মনের ভিতরে অনেক বেশি। অনেক সময় ছোট ছোট বাচ্চারা আমাদের চেম্বারে আসে, এসে চেম্বারে দেখা যাচ্ছে খুব এলোমেলো, এদিকে যায় ওইদিকে যায়, এটা ধরে ওটা ধরে, এই যে একটা অবস্থা, এবং এই প্রশ্ন ওই প্রশ্ন, প্রশ্নের শেষ নেই। এরা ওভার অ্যাক্টিভ, এবং এরাই আসলে এই যে সায়েন্টিস্ট বা চিন্তাশীল বা চিন্তা করার, যে যেমন আইনস্টাইন একটা আপেল পড়া থেকে এই বিষয়টাকে চিন্তা করে
সে ম্যাথমেটিক্স তার ভালো লাগতো না, অথচ এই আপেল পড়া থেকে শুরু করে সে কিন্তু বড় সায়েন্টিস্ট হয়ে গিয়েছেন। জাস্ট সালফারের পেশেন্ট এমন, তারা সবসময়ই এমন কিছু করতে চায় যার মাধ্যমে তাকে সোসাইটিতে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া যাবে, সোসাইটিতে তাকে এমন একটা অবস্থানে নিয়ে যাওয়া যাবে যাতে মানুষ তার নাম স্মরণ করবে। যে বিষয়টি এর আগে কেউই করে নাই, সেই ওই বিষয়টাকে নতুন করে করতে চায় এবং করার মাধ্যমে সে চায় মানুষ তাকে বাহবা দিবে, মানুষ তার নাম স্মরণ করবে, তার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে। এরা হচ্ছে সালফার। অবশ্যই অপোজিট সিম্পটম আছে। আচ্ছা, তারা সবসময় একটু লিডার হতে চায়, লিডার হতে চায়। আচ্ছা, সালফারের একটা ডিলিউশন আছে। আপনি সালফারের পেশেন্টের ক্ষেত্রে দেখবেন তারা যে কাপড়টা পরে, এই কাপড়টা কিন্তু নোংরা, অথচ আপনি রেপার্টরি খুলে দেখবেন যে ডিলিউশন চ্যাপ্টারে এই যে সে ময়লা কাপড় পরিধান করেও সে ভালো মনে করছে, নিজেকে শ্রেষ্ঠ মনে করছে, এই জিনিসটা কিন্তু সালফার আছে এখানে ফার্স্ট গ্রেডে। তো এই ডিলিউশন অফ গ্র্যান্ডিয়ার, সবসময় নিজের মধ্যে মনে হয় যেন সেই সেরা, সেই জাঁকজমকপূর্ণ, হ্যাঁ, এই বিষয়টি সালফারের মধ্যে খুবই বেশি। এবং সালফার সবসময় মনে করে যে আমি অনেক বেশি জানি, ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করে কি লাভ, ওইখানে কি শেখানো হয়, তার চাইতেও আমি অনেক বেশি জানি। এবং সে এই জিনিসটা মাথায়, এই যে আরেকটি বিষয় আমি বলেছিলাম আপনাদেরকে, যে সালফারের পেশেন্ট চায় সবসময় তাকে কেউ রিকগনিশন দিক, তাকে কেউ অ্যাপ্রিসিয়েট করুক। অ্যাপ্রিসিয়েট কেমন? সে অ্যাপ্রিসিয়েটটা এমন না যে সালফারের পেশেন্ট অ্যাপ্রিসিয়েট করবে যে তাকে আপনি একটা কাজ করেছে, তার বিনিময়ে আপনি মূল্য দিবেন, টাকা দিবেন, এটা না। সালফারের পেশেন্টরা চায় যে তাকে সবাই বলুক ভালো, তাকে সবাই বলুক সে দানশীল, দানবীর, তাকে সবাই বলুক সে জিনিয়াস, ইন্টেলিজেন্ট। যারা সালফারের পেশেন্টকে এইভাবে বলতে পারবে, তারাই সালফারের পেশেন্টের বন্ধু হতে পারবে। এছাড়া তাদের ব্যাপারে কেউ কোনো কথা বললে কিন্তু তারা এখানে আবার তাদেরকে কাছে টেনে নিবে না বা বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করবে না। আচ্ছা, একটি জর্জ বেথলকাস একটা কেস কথা বলেছেন, যে একটা পেশেন্ট তার কাছে এসেছে, একটা পেশেন্ট 20 থেকে 25 বছর বয়স, যিনি বিয়ে করেছেন, তার একটা বাচ্চা আছে, এবং এই বাচ্চাটাকে সে স্কুলে ভর্তি না করিয়ে সে অনেক বই, স্কুলে ভর্তি করেছে, কিন্তু করানোর পরেও সে স্কুলে পড়ে, তার সাথে তাকে অনেক বই পুস্তক পড়ার ক্ষেত্রে সে খুবই প্রেশার ক্রিয়েট করে, এবং সে বই পুস্তক পড়াতে চায়, অনেক বই পুস্তক পড়াতে চায়। এবং এই বাচ্চাটাকে সে চায় যে শুধু বাচ্চাটা পড়াশোনা করুক, শুধু পড়াশোনা করুক, তাকে বাহিরে যেতে দেয় না, বাহিরে গিয়ে খেলাধুলা করবে এই বিষয়টাও সে দিতে চায় না বা দেয় না। এবং সে সিলেবাসের পড়ার বাহিরেও তাকে সেরা বানানোর জন্য অনেক ধরনের পড়াশোনা, ডিফারেন্ট লেসনস, তাকে অনেক ধরনের পড়াশোনা এই বাচ্চাটাকে সে করিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এবং এই অবস্থাটা দেখার পরে দেখা গেল যে এমন অবস্থা তৈরি হয়েছে তার মধ্যে, সে ফিজিক্স, হিস্ট্রি, গ্রিক মিথোলজি, এভরিথিং, অনেক কিছুই সে জানে। তাহলে ডক্টর জর্জ বেথলকাস যখন তার এই বিষয়গুলো খুব ভালো করে জানলেন, এবং তিনি এই পেশেন্টটা আসছে মেইনলি হচ্ছে পেশেন্ট জর্জ বেথলকাসের কাছে, তার হচ্ছে পায়ের গ্যাংগ্রিন নিয়ে, তার ড্রেস আপ এভরিথিং এগুলো দিয়ে উনি বুঝতে পারেন নাই, কিন্তু এই যে তার একটা জানার আগ্রহ বা তার ছেলের প্রতি যে কনসার্ন, এভরিথিং এগুলো কনসিডার করে, এবং হচ্ছে তিনি পরবর্তীতে খুব ভালো করে চিন্তা করে বা তাকে ভালোভাবে অবজার্ভ করে দেখলেন যে আসলে সে যে ড্রেসটা পরে আছে, এটা বোঝা না গেলেও অনেক দিন থেকে সে সেম ড্রেসটাই পরছে।
এবং তিনি আরেকটু কাছে গিয়ে দেখলেন যে তার গ্যাংগ্রিন যে হয়ে গিয়েছিল, আমরা জানি গ্যাংগ্রিন যে হয়ে গিয়েছিল, গ্যাংগ্রিনটা হচ্ছে গ্যাংগ্রিন থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছে। যেখানে গ্রাম্য ডক্টর দীর্ঘদিন থেকে তাকে কর্টিসন ইউজ করেছে, তো এই পেশেন্টটাকে ডক্টর জর্জ বেথুলকাস সালফার দিয়েছেন। এরপর হলো ফাস্টিডিয়াস, খুঁতখুঁতে টাইপের। সালফারের পেশেন্ট কেমন খুঁতখুঁতে সেই বিষয়ে আমি একটু বলতে চাই, যদিও মোটামুটি 11টা বেজে গেছে, আমরা আর একটু কন্টিনিউ করি যেহেতু দেরি করে শুরু করেছি। সালফারের পেশেন্টের এই যে খুঁতখুঁতে ভাবটা কেমন, যে খুঁতখুঁতে ভাবটা হচ্ছে তার মনের মধ্যে মনে হয় যেন সে কোনো একটা যে কোনো কিছুতে, যে একটা কিছু সে ধরবে, মনে করেন একটা কাপড় ধরবে, তার মনে হবে কাপড়ের মধ্যে জীবাণু আছে, যে জীবাণুটা তাকে যে জীবাণুটা তার বড় ধরনের হার্ম বা তার ক্ষতি করতে পারে। সে কোনো একটা চেয়ারে সে যে বসতে চায় না, অনেক সময় চেম্বারে আসলে দেখা যায় যে কিছু পেশেন্ট বসতে চায় না, ঠিক আছে, এখানে তার একটা খুঁতখুঁতে ভাব তার মধ্যে কাজ করে, যে সে মনে করে যে চেয়ারটা নোংরা, চেয়ারের মধ্যে কোনো জীবাণু আছে। এবং কোনো দোকানে গিয়ে কখনোই দেখা যাচ্ছে তারা কফি বা চা এগুলো খেতে চাইবে না। কারণ কি? কারণ সে মনে করবে এই কাপ দিয়ে অনেকেই তো কফি খেয়েছে। এই ফাস্টিডিয়াসনেস বা খুঁতখুঁতে স্বভাবটা সালফারের মধ্যে কিন্তু আছে। জর্জ বেথুলকাস এখানে একটা এক্সাম্পল বলেছেন, যেখানে দেখা গিয়েছে যে উনি একটা মহিলার কথা বলেছেন, যে মহিলাটা সিফিলিস ছিল এবং মহিলাটা সিফিলিসের একটা পেশেন্ট। তো উনি বলেছেন যে এই পেশেন্টটা কখনো গাড়িতে উঠতে চাইতো না। কেন? সে মনে করে যে গাড়িতে উঠলে যখন অন্য মানুষের শরীর তার শরীরে লাগবে, ওই শরীরে লাগলে দেখা যাচ্ছে তার শরীরে জীবাণু চলে আসবে এবং তার শারীরিক ক্ষতি হয়ে যাবে। এই চিন্তাটা দেখা যাচ্ছে তার মধ্যে থাকতো। এবং সে যদি কোথাও যেত, যাওয়ার পরে এসে তার কাপড় চোপড় গুলো অবশ্যই খুলে ফেলতো, এগুলো ধুয়ে দিত, এবং দেখা যায় মাঝে মধ্যে কাপড় চোপড় ফেলেই দেওয়ার চেষ্টা করতো, ফেলে দিত, যদিও সে অনেক গরিব ঘরের একটা মহিলা। তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কিন্তু সালফারের পেশেন্টের এক্সাম্পল হিসেবে উনি বলেছেন। আর এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এই যে খুঁতখুঁতে যে ভাবটা, এটা পেলে আমরা স্বাভাবিকভাবেই আমরা প্রথমে আর্সেনিকের কথা চিন্তা করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে আমরা সালফার কেউ খুঁজে পাই যদি আমরা খুব ভালোভাবে আদার সিমটমের সাথে মিলিয়ে দেখতে চাই বা মিলিয়ে দেখি। আচ্ছা, সালফারের ভয়, ফেয়ার, এটা নিয়ে আমরা এখন বলবো। সালফারের ফেয়ার হচ্ছে কেমন, আমরা যেটা বলেছি যে তার যেমন খুঁতখুঁতে স্বভাবটা, যে জন্য ফেয়ারটাও ঠিক একই রকম। দ্য ফেয়ার অফ গেটিং ডিজিজ বিকজ অফ দ্য মাইক্রোবস অন দ্য চেয়ার ইজ সো ট্রিমেন্ডাস, যেটা আমরা বলেছি, সে মনে করে তার চেয়ারের মধ্যে জীবাণু আছে, মাইক্রোবস আছে, তো এই জীবাণুর জন্য সে বসতে চায় না, এবং এই বিষয়ের জন্য, এবং এই ভয়টা তার মধ্যে কাজ করে, এবং সহজেই এগুলো তার জন্য একটা বিতৃষ্ণার কারণ হয়ে যায়। ফেয়ার অফ ইনফেকশিয়াস ডিজিজ, যেটা ইনফেকশিয়াস ডিজিজ সহজেই ছড়িয়ে পড়ে অথবা ছোঁয়াচে যেটাকে বলা হয়, এবং তার মধ্যে ফেয়ার অফ ডেথ, ফেয়ার অফ কন্টামিনেশন, এগুলো তার মধ্যে খুব কাজ করে, এবং ফেয়ার অফ ইনফেকশন তার মধ্যে কাজ করে। এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি জর্জ বেথুলকাসের একটা এক্সাম্পল এখানে দিতে চাই। একটা 4 বছরের বাচ্চার কথা উনি বলেছেন, যে বাচ্চাটা তার আঙ্গুলের মধ্যে বলছে স্ক্র্যাচ, মানে ছিলে গিয়েছে এরকম। তো বাচ্চাটাকে উনি দেখেছেন যে বাচ্চাটা এতই ভয় পাচ্ছে, তার মধ্যে একটা ভয় এবং খুঁতখুঁতে স্বভাব, ভয় এবং খুঁতখুঁতে স্বভাব দুইটাই। কেমন? যে 4 বছরের বাচ্চা, অথচ সে কোনো কিছু ধরার আগেই যায় সে তার মাকে বলছে আমার হাত ধুয়ে দাও, আমার হাত ধুয়ে দাও। হ্যাঁ, এই বিষয়টি তার মধ্যে, হাত ধুয়ে দাও, হাত ধোয়ার চেষ্টা করছে, এবং খুবই ভয় তার মধ্যে কাজ করছে। এবং একটি বিষয় হলো, যখন তাকে হাত ধুয়ে দেওয়ার পরে যখন তাকে বললো ঠিক আছে একটা প্লেট খাবার দেওয়া হয়েছে,
ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে দেওয়া হয়েছে, তারপরে সে ওই খাবারটা নিতে চাচ্ছে না। তার ভিতরে কেন? কারণ সে মনে করছে যে এখানে চামচের মধ্যে জীবাণু আছে, খাবারের মধ্যে জীবাণু আছে। এই যে জীবাণুর ভয় বা কন্টামিনেশনের ভয় বা যেটাকে আমরা বলি হচ্ছে সংক্রমণ বা সংক্রামক রোগের ভয়, এই মানে সালফারের পেশেন্টের মধ্যে খুবই সিরিয়াসলি দেখা যায়। আচ্ছা, যেটা আমরা বলেছি যে সালফারের পেশেন্ট কিন্তু রিকগনিশন চায়, তারা সবসময় চায় যে কেউ তাকে বলুক কেমন, যে হাউ স্পিরিচুয়াল হি ইজ, তুমি কতই না আধ্যাত্মিক, তুমি কতই না সেলফলেস, নিজেকে বিলিয়ে দাও, যেটাকে selfless। তো এই বিষয়গুলো সালফারের পেশেন্ট, এবং যারা আমরা বলেছি যারা তাদেরকে এইভাবে করে রিকগনাইজড করতে পারবে তাদেরকে সালফারের পেশেন্টরা ফ্রেন্ড বা বন্ধু বানানোর জন্য চেষ্টা করবে। সালফারের পেশেন্ট আমরা বলেছি এরা ওভার ওয়ার্ক করতে চায়, বেশি, অনেক বেশি কাজ করতে চায়, অনেক বেশি কাজ করে। তো সালফারের পেশেন্ট যেহেতু কাজ করে, এই জন্য তার কাছে ছুটির দিনটা তার জন্য একটা কষ্টের কারণ বা বেদনার কারণ হয়ে পড়ে। সে চায় যে শুধু কাজ করতে, শুধু পড়াশোনা করতে, নিজেকে এঙ্গেজ করে রাখতে। তো এই সালফারের পেশেন্টরা দেখা যায় যে যখনই ছুটির দিন আসে, যেহেতু তার কাজ নাই, তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, যেটাকে আমরা পিরিয়ডিসিটি, যে সপ্তাহের যদি শুক্রবার ছুটি হয় তার শুক্রবারে মাথা ব্যথা, অথবা শনিবার ছুটি হলে শনিবারে মাথা ব্যথা। এরকম একটা কেস আমাদের আশরাফুল হক স্যার বলেছেন, কেসটা শেয়ারও করেছেন, যে সালফারের একটা বেড ওয়েটিং বা বিছানায় প্রস্রাবের একটা পেশেন্ট বিছানায় প্রস্রাব করে। তো স্যার হলো হয়তোবা অন্যান্য সিমটম পেয়েছেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিমটম পেয়েছেন যে প্রত্যেক শনিবারে মহিলাটা বিছানায় প্রস্রাব করে। ওই পেশেন্টটাকে সালফার দেওয়ার পরে মহিলা, মানে যিনি বিয়ে হয়েছে, এইরকম আপনি চিন্তা করেন কত সিরিয়াস, কত ডিফিকাল্ট কেস। এই কেসগুলো আসলে হোমিওপ্যাথিতে এত ম্যাজিক্যাল রেজাল্ট, এগুলো দেখে আসলে তারপরেও আমরা বাংলাদেশে কি অবস্থায় আছি, দুঃখের কথা আপনারা সবাই জানেন। আজকে আমরা এত মানে পেশেন্ট দেখি, ডক্টর, কিন্তু ডক্টর লিখতে পারি না। সফলতার কথা বলি, কিন্তু কখনো কখনো এই বিষয়গুলো একটু কষ্ট দেয় আমাদেরকে। আচ্ছা, অনেক সময় দেখা যায় আমাদের কাছে পেশেন্ট এসে বলে দীর্ঘ সময় ঘুমিয়ে গিয়েছিল বা ঘুমিয়েছিল, ঘুমানোর কারণে তার মাথা ব্যথা হচ্ছে। এই যে ওভার স্লিপিং এর কারণে মাথা ব্যথা। হ্যাঁ, আবার স্লিপ ক্যাটনেপ, যে বিড়ালের মতো অল্প, বিড়াল যেরকম কিছুক্ষণ সামান্য আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট ঘুমিয়ে আবার উঠে যায়, ঘুমিয়ে আবার উঠে যায়, এটাও কিন্তু সালফারের মধ্যে আছে। ওভার স্লিপিং এ তার কষ্ট বেড়ে যায়, আবার দেখা যাচ্ছে সে ঘুমাতে চেয়ে ঘুমাতে পারে না, সে একটু ঘুম আসে, সারা রাত তার এভাবেই কেটে যায়। তো এই বিষয়টাও সালফারের মধ্যে আছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে বার্নিং সোলস। আমরা বার্নিং নিয়ে বলেছি যে বার্নিং যেটা হচ্ছে জ্বালা, আমরা জানি যে পায়ের তলায় জ্বালা, এটা সালফারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এখানে জর্জ বেথুলকাসের একটা বিষয়, উনি ওনার একটা অবজারভেশন, একটা পেশেন্ট দেখতে গিয়েছেন, উনি খুবই শীতের মধ্যে দেখা গিয়েছে যে প্রচন্ড শীত, যেখানে 2-3টা কম্বল দিয়ে তার শরীর ঢেকে রাখা হয়েছে, কিন্তু তার পাটা কম্বলের বাহিরে। বার্নিং ফিট, বার্নিং সোলস, এই জিনিসগুলোর মধ্যে সালফার কিন্তু ফার্স্ট গ্রেডে। এখন এই যে মনে করেন, আচ্ছা, এখানে সালফার যে পাটাকে খুলে রাখতে চায় বা ওপেন রাখতে চায়, হ্যাঁ, এই বিষয়টার পিছনে কোন একজন রাইটার, যথাসম্ভব জর্জ বেথুলকাসের বইতে আমি দেখেছি যে এটা কেন। একটা আমেরিকান একটা গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের শরীরের যে বডি টেম্পারেচার, এই টেম্পারেচারটা যে টোটালি, এটাকে কি বলবো, মেনটেন এর বিষয়ে, মানে আমাদের যে বুড়ো আঙ্গুল পায়ের, এই বুড়ো আঙ্গুলটা নাকি রেসপন্সিবল, দায়ী। জাস্ট হচ্ছে এজন্যই হয়তো বা সালফারের পেশেন্ট পাটাকে খুলে রাখে, এটা একজন জর্জ বেথুলকাস বলেছেন। আচ্ছা, এরপরে হলো ফুড হ্যাবিট। সালফার আমরা জানি অনেক বেশি খেতে চায়, গ্রেট অ্যাপিটাইট, অনেক বেশি খেতে চায়, অনেক বেশি পান করতে চায়, তাদের অনেক বেশি পিপাসা, অনেক বেশি ক্ষুধা, যা সালফারের মধ্যে
দেখা যায়, মিষ্টি খাওয়ার ইচ্ছা, মাদক, ঝাল এগুলো সালফারের খাবার খুবই ইচ্ছা। দুধ, ডিম, মাছ, মাংস এগুলো সালফার খেতে চায় না। দুধ খেলেও সালফারের আবার সহ্য হয় না, দুধ খেলে ডায়রিয়া সালফারের দেখা যায় সালফারের পেশেন্টের। আচ্ছা, আমাদের ইন্ডিকেশন, আমরা যদি সালফারকে একটু এভাবে চিন্তা করতে চাই যে আর একটু সহজভাবে চিন্তা করতে চাই, সালফারকে আমরা জানি এটা খুবই ডিপ অ্যাক্টিং একটা ওষুধ, অ্যান্টিসোরিক ওষুধ। এবং আমরা যে কনস্টিটিউশন সালফারের ব্যাপারে বলেছি, তার আকৃতি, প্রকৃতি, তার ডায়াথেসিস, এই বিষয়গুলো তো আছেই। সালফারের ব্যাপারে বলা হয়েছে, when carefully selected remedies fail to produce a favorable effect, especially in acute disease। আচ্ছা, অ্যাকিউট ডিজিজে আমরা স্বাভাবিকভাবেই সালফারের কথা অনেক সময় চিন্তা করি না, আমরা অ্যাকিউট যে মেডিসিন গুলোর কথা চিন্তা করি। যেমন আমরা অ্যাকিউট কেসে যদি খুবই ট্রিটমেন্ট সাডেন ভায়োলেন্ট, উইথ ফিয়ার অফ ডেথ, উইথ গ্রেট থার্স্ট, যদি কোনো ডিজিজ আসে হঠাৎ করে খুবই ঝড়ের গতিতে, তাহলে আমরা অ্যাকোনাইটের কথা চিন্তা করি। কিন্তু অ্যাকোনাইটের যদি কাজ না হয়, তখন কিন্তু আমরা অ্যাকোনাইটের কমপ্লিমেন্টারি কিন্তু সালফার। জাস্ট এই যে কেয়ারফুলি সিলেক্টেড রেমেডিজ যদি অ্যাকিউট ডিজিজে কাজ করতে ব্যর্থ হয়, সেখানে আমরা সালফারের কথা চিন্তা করব। তারপর হচ্ছে পিরিয়ডিসিটি, যেটা আছে আমরা বলেছি যে একটা কোনো কমপ্লেইন কিছু নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে। সাপ্রেসড ইরাপশন যদি থাকে, এবং সাপ্রেসড ইরাপশনের কারণে, তার স্কিন ডিজিজ সাপ্রেশনের কারণে যদি তার শ্বাসকষ্ট অথবা মৃগী বা শরীরে যে একটা কম্পন, কোরিয়া বা নর্তন, কনভালশন বা খিচুনি, ডায়রিয়া, ইনসেনিটি বা পাগলামি, ডিসনিয়া যেটাকে আমরা বলি হচ্ছে শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়া, ভার্টিগো, মাথা ঘোরা, স্কোফিউলাস এলিমেন্টস বা গন্ডমালার বা গ্ল্যান্ড গুলোর যে কষ্টগুলো যদি দেখা যায়, ফুলে যায়, গ্ল্যান্ড গুলো ফুলে যায়, পেইন করে, গ্ল্যান্ড সোয়েলিং, পেইন, এগুলো যদি দেখা যায়, সাথে যদি আমরা সাপ্রেসড ইরাপশন যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করব। যদি কারো অশ্ব বা হিমোরয়েডস বা পাইলসের যে ব্লিডিংটা, ব্লাড যাওয়া, এটা কোনো মলম অথবা কোনো ওষুধের মাধ্যমে সাপ্রেসড করার কারণে যদি তার কোনো একটা ক্রনিক হার্ট ট্রাবল দেখা যায়, হার্টের যদি পুরাতন কোনো রোগ দেখা যায়, তাহলে সালফারের কথা চিন্তা করব। তাহলে হিমোরয়েডাল ফ্লোকে সাপ্রেস করার কারণে আর স্কিন ডিজিজ সাপ্রেস করার কারণে। আরেকটি বিষয় হচ্ছে, যদি গনোরিয়াকে সাপ্রেস করি, আমরা স্বাভাবিকভাবে সালফারের কথা চিন্তা করি না। গনোরিয়াকে সাপ্রেস করলে আমরা মেডোরিনাম থুজার কথা চিন্তা করি। কিন্তু গনোরিয়াকে সাপ্রেস করার কারণে অনেক সময় দেখা যায় সালফারের সিমটম আসে বা সালফার ইন্ডিকেট করে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে মেডোরিনামের সাথে আমরা পেঁচায় ফেলি বা মেডোরিনাম আমরা দিয়ে ফেলি। গনোরিয়া সাপ্রেস করার কারণেও দেখা যাচ্ছে সালফার আমরা ব্যবহার করতে পারি। এছাড়া মিন্স অনেকে এই মডার্ন মানে সিভিলাইজেশনে, যে আধুনিক যুগে দেখা যায় অনেকেই তার মাসিকটাকে ঔষধ খাওয়ার মাধ্যমে সাপ্রেসড করে। কেমন? মনে করেন যে আমাদের মুসলমান ধর্মে অনেকে চিন্তা করে যে পুরো রমজান মাস আমি রোজা রাখবো, তাহলে আমার যদি 7 দিন আমি অসুস্থ থাকি বা 5 দিন অসুস্থ থাকি, তাহলে কিভাবে রোজা রাখবো? উনি পিল খেয়ে দেখা যাচ্ছে তার মেন্সটাকে নির্দিষ্ট টাইম পার করে অন্য সময় করে। অথবা দেখা যাচ্ছে এখন তো জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো, বিশেষ করে আমাদের কাছে যে এত এত পেশেন্ট আসে, হয় সে ভ্যাকসিন নিয়েছে অথবা মানে নরপ্ল্যান্ট ইউজ করেছে 3 মাসের, 6 মাসের, 1 বছরের, এই যে পিল গুলো, ভ্যাকসিন গুলো, অথবা দেখা যাচ্ছে এই যে মিন্সটাকে সাপ্রেসড করা হয়, সাপ্রেসড করার কারণে দেখা যাচ্ছে, অথবা লোকিয়া ডিসচার্জ, যেটা হলো লোকিয়া ডিসচার্জ কোনটা, সেটা হলো যখন ডেলিভারি হয়ে যাওয়ার পরে মহিলাদের যে পোস্টপার্টাম হিমোরেজ বা যেটাকে বলা হয় পোস্টপার্টাম হিমোরেজ, ডেলিভারি হয়ে যাওয়ার পরে যে ডিসচার্জটা, যে ব্লিডিংটা হয়, লোকিয়া, এগুলোকে যদি সাপ্রেসড করা হয়, তাহলেও আমরা কিন্তু সালফারের কথা চিন্তা করব। আচ্ছা, এই বিষয়গুলো আমরা বলি। তারপর হলো আচ্ছা, আমরা মনে হয় আর সামনে কন্টিনিউ না করি, যেহেতু আমরা আরো ক্লাস নিব, আরো ক্লাস আলোচনা করব।
তো আমরা আজকে এখানেই শেষ করি। ধন্যবাদ স্যারকে। একটা সুন্দর আলোচনা আমরা উপহার পেলাম স্যারের কাছ থেকে। পরবর্তী ক্ষেত্রে আরো হয়তো সালফারের বিস্তারিত আলোচনাগুলো শুনবো। তো স্যার সকলকে, আমাদের মাঝে অনেক স্যারই আছেন, তাদেরকে আমি তাদের কাছে চলে যেতে চাই। প্রথমে আমি গিরিধর বিশ্বাস স্যারের কাছে যেতে চাইছি, উনি যদি কিছু বলেন আজকের আলোচনা বিষয়ে। আমাকেই আগে দিলে? আচ্ছা, ধন্যবাদ দিবেন তোমাকে। আর হমিউদ্দিন স্যারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই কারণে যে আজকে ইন্ট্রোডাক্টরি লেকচারটা এত ভালো লেগেছে যে সালফার অ্যাজ ফায়ার মানে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। খুব খুব ভালো লাগলো। তবে একটা জিনিস যেটা মনে হলো, বোধহয় স্যার আপনি জর্জ ভিতুলগাছের ইয়ে দিয়ে বললেন যে সালফারের পেশেন্ট বা সে এজেড হোক বা বাচ্চা হোক, সে সবসময় একটা সংক্রমণের ভয় পায়, একটা ইনফেকশাস ডিজিজের ভয় পায়। কিন্তু এটা কি তার জেনারেল নেচারের সাথে কি মিলছে? জেনারেল নেচার সে তো এলোমেলো, সে গোছাতে পারে না, তারপরে সে একটা প্যান্ট জামা বহুদিন পরে, এই সব কিছুর সঙ্গে যে সে সংক্রমণের ভয় পায়, এটা ঠিক যেন সিমেট্রিক্যাল হচ্ছে বলে মনে হচ্ছে না। যদি তার মানে নেচারটা যদি দুরকম হয়, এটা থাকতেও পারে, বৈপরীত্য কিছু থাকতে পারে। তো এই পর্যন্ত এটাই বললাম। আর আপনার লেকচারগুলো দিনে দিনে আরো পরিণত হচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো। এই বলে শেষ করলাম। আপনাকে ধন্যবাদ জানাই সবাইকে, হোমিও দর্পণের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। এরপরে শুনি কে কি বলে। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে আছেন জিতেন্দ্রনাথ সরকার স্যার, আপনি যদি কিছু বলেন আজকের আলোচনার বিষয়ে। ডক্টর জিতেন্দ্রনাথ সরকার স্যার। জিতেন্দ্রনাথ সরকার স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না, হয়তো কাছে নেই হয়তো। আমি স্বপন ভুরে স্যারের কাছে যেতে চাইছি। স্বপন ভুরে স্যার, আপনি আজকের আলোচনার বিষয়ে যদি কিছু বলেন। স্যার শুনতে পাচ্ছেন? স্বপন ভুরে স্যার। হ্যালো। হ্যাঁ স্যার। না, আমি আজকের আর কিছু বলবো না, আমি শুনছি, অন্যদিন বলবো। এটা তো আলোচনা চলবে। ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে স্যার। তো রঘুনাথ ঘোষ স্যার, আজকের আলোচনার বিষয়ে আপনি আপনার মতামত চাইছি। রঘুনাথ ঘোষ স্যার, আপনি যদি কিছু বলেন। আমি আজকে সঞ্চালককে প্রথমে ধন্যবাদ জানাই এবং বক্তব্য নিঃসন্দেহে খুব সুন্দর হচ্ছে। তো একটা জায়গায় আমার একটু বলি যে যখনই ক্রনিক পেশেন্ট এই যে 10 দিন সালফার ট্রেনিং দেওয়া হয়েছিল, 10 দিন পরে রিপোর্ট দেবে, এই কাছাকাছি রিপোর্টগুলো না নেওয়াই ভালো। এইগুলো একটু লং পিরিয়ডে হলে তাহলে বুঝতে চিনতে সুবিধা হয়। 1 মাস বা তারও বেশি পরে পরে রিপোর্টগুলো নিতে পারলে মনে হয় ভালো হয়। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে সালফারের যে ওই বৈপরীত্য,
বা দ্বৈত চরিত্র আছে, ঠিক আছে, কিন্তু যে সবসময় তার একটা ওই জীবাণুর ভয় এইরকম কিছু না, ওই জায়গাটা সে প্রেস্টিজিয়াস এর জন্য ওই রকম করছে, এটা কিন্তু আমাদের অনেক সময় বোঝা খুব কঠিন হয়। কারণ রোগী তো ওইভাবে আমাদের সামনে তুলে ধরবে না, কারণ জীবাণুটা অনেক সময় দেখা যায় রোগীরা বোঝেই না বা জানেই না। এই জায়গাটা যদি একটু ক্লিয়ার বলা হয় তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি ঠিক জায়গাটা বুঝতে পারলাম না। থ্যাঙ্কস টু অল। ধন্যবাদ স্যারকে। এই জায়গাটা স্যারের কাছে অনুরোধ রইল। আচ্ছা, আমি কি আমি পরের জনের কাছে চলে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল হালিম রিপন স্যার। রিপন স্যার, আপনি যদি কিছু বলেন। রিপন স্যার, আব্দুল হালিম রিপন স্যার, আপনি মিউট হয়ে আছেন, আপনি আনমিউট করুন। তিনি হয়তো নেই, হয়তো অথবা শুনতে পাচ্ছেন না। ঠিক আছে, আমাদের মাঝে গোকুল বর্মন স্যার আছেন। গোকুল বর্মন স্যার, আপনি যদি কিছু বলেন। সবাইকে নমস্কার জানাচ্ছি। আমাদের কিছু বিশেষ কিছু বলার নেই, হয়তো আলোচনা হবে। তবে একটা জিনিস আমি দেখেছি, আমার এক বন্ধু ডাক্তার, এই যে কুঁজো হয়ে থাকা বা চলাফেরা করা, এটা না আমার মনে হয়েছে যে সে এত বেশি পণ্ডিত, সে এত বেশি জানে, যে বুদ্ধি এত বেশি, এই জ্ঞানের যে একটা গরিমা, ওটা যেন তাকে মানে এত ওজন তার যে সে কুঁজো হয়ে যাচ্ছে, এরকম একটা আমি দেখেছি প্র্যাকটিক্যাল। জানি না কত ঠিক, এটা আলোচনা হলে ভালো লাগবে। তবে আমার মনে হয়েছে সে নিজেকে এত বড় পণ্ডিত মনে করে, এত বিজ্ঞ, এত জানে, যে তার ওজন বহন করতে গিয়ে সে এটা পুজো হয়ে গেছে, এটা আমার মনে হয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। আমি চলে যেতে চাই, আমাদের মাঝে উপস্থিত আছেন অমরনাথ চক্রবর্তী স্যার। আপনি যদি কিছু বলেন আজকের বিষয়ে। স্যার, শুনতে পাচ্ছেন? অমরনাথ চক্রবর্তী স্যার, আপনি মিউট হয়ে আছেন। আমি তো ইদানিং আর বলছি না কতদিন, তবু আজকে একটা পয়েন্ট আমার খেয়াল পড়েছে, সেটা হচ্ছে যে ওই স্যার ওই আপেল পড়ার সঙ্গে আইনস্টাইনের সম্পর্ক করেছেন, ওটা সম্পর্কটা নিউটনের, হ্যাঁ, আইনস্টাইনের নয়। এটা আমার নজরে খেয়াল পড়েছে। আর এই তো সবে শুরু হলো সালফার, আর সালফার নিয়ে অনেক কিছুই বলার আছে, এবং সালফার নিয়ে হাইলাইট যেটা করেছেন ফাস্টিডিয়াসনেস এবং ফিয়ার অফ ইনফেকশন, এগুলো করেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে এগুলো কতটা ইন্টেন্সিটিতে আছে, হ্যাঁ, একটা পেশেন্টের একটা ড্রাগের মধ্যে এটা কতটা ইন্টেন্সিফাই করছে, সেইটাও একটা ভাবার বিষয় আছে। সেই জায়গাটা এখনই ক্লিয়ার হবে না, সেটা আগামী দিনে আলোচনা করলে পরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যে কতটা ইন্টেন্সিফাই করছে। কারণ সিমটম তো থাকলেই হবে না, সিমটমের মধ্যে আবার ইন্টেন্সিফায়ার ব্যাপার আছে, মানে যেটা র্যাঙ্ক বলা হয়। সেইটা এখন ভবিষ্যতে আলোচনা আর একটু প্রসিড করুক, এখন তো এই জায়গাটায় বেশি বলা উচিত হবে না, অনুচিত। আর যে যে সিমটম গুলো বলেছেন এগুলো তো জর্জ ভিজেলগাস্টের থেকে তো উনি বলেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে জর্জ ভিজেলগাস্টের কিছু জায়গায় কিছু গন্ডগোলও আছে, সেটা এখন আর এই ওপেন নিয়েই বলতে চাইছি না। সেই জায়গাগুলো একটু সতর্ক হয়ে আমাকে মানে গ্রহণ বর্জন করতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে। ড্রাগ ড্রাগ পিকচারের ক্ষেত্রে কিন্তু খুব ভেবেচিন্তে ড্রাগ পিকচার তৈরি করার প্রয়োজন আছে। সেই জন্যই আলোচনাটা চলুক না, অসুবিধা কিছু, এখনই কোনো সমালোচনার মধ্যে যাচ্ছে না। ঠিক আছে। ধন্যবাদ স্যারকে। আমি মানিকলাল মন্ডল স্যারের কাছে অনুরোধ করছি আজকে কিছু বলার জন্য। নমস্কার। এবার হচ্ছে সালফারটা হচ্ছে সর্বঘটের কাঁঠালি কলা। সালফার নেই কোথাও কোনো রোগে খুব পাওয়া মুশকিল। অতএব সালফারের প্রয়োগটা আমাদের প্রাথমিক অবস্থায়
একদম ভুল। আমি নিজের জীবনে দেখেছি, আমার প্রায় সব কেস মনে হতো সালফার, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা নয়। সোরার প্রায় সব বৈশিষ্ট্যই সালফারের মধ্যে আছে। তাহলে আমাদের ভেবে নিতে হবে এটা যেহেতু অ্যান্টিসোরিক মূলত, তো সবগুলোকে এইভাবে গুরুত্ব দিলে কিন্তু ম্যাসাকার হয়ে যাবে। কেসগুলো মনে হবে সব সালফার অ্যাপারেন্টলি, কিন্তু পুরো অ্যাগ্রাভেশন হয়ে শেষ হয়ে যাবে। বিশেষ করে আমাদের নতুন যারা একদম প্রারম্ভিক পর্বে, সালফার ইন্ডিকেট করলেও সালফারের কাছাকাছি কোনো মেডিসিন দিয়ে শুরু করা ভালো। ভুল হোক তাও রক্ষা, কিন্তু সালফার প্রয়োগ করে দিলে কিন্তু বিপদ। আর রোগকে তার মূল জায়গায় আনা যাবে না। একটা ছুরি যেরকম পেটে গেঁথে দিলে যেরকম অবস্থা হয়ে যায়, সেই ক্ষতই হয়ে যাবে যে কোনো কেসে, শুধু স্কিন নয়, যে কোনো কেসে অ্যাগ্রাভেশন মাস্ট। তো এইটা আমি এখন আর সালফার ব্যবহার করি না। খুব মানে 100টা যদি মনে হয় যে সালফার, তার মধ্যে দেখা যাবে 2টো বা 4টে কেস প্রমিনেন্টলি সালফার। নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সালফার ইন্ডিকেট করলেও অ্যাগ্রাভেশন হয়ে যখন দেখেছি ভুল হয়ে গেছে, সালফার নয়, ওটা অন্য কোনো নেট্রামিউর বা মেডো বা অন্য কিছু মেডিসিন এসে যাচ্ছে। অতএব সালফার ওইভাবে 1000বার পড়েও কিছু হবে না যদি অভিজ্ঞতা না সঞ্চয় হয়, এবং অভিজ্ঞ যারা বিবেচক জ্ঞানী চিকিৎসক আছেন তাদের অভিজ্ঞতা প্রসূত জ্ঞান নিতে হবে। এই কেস গাদা গাদা বই মেট্রিয়া গুলোতে পড়লেও কিন্তু হবে না। এটা সালফার এমন একটা কঠিন এবং সবচেয়ে বিপজ্জনক মানে মেডিসিন। আমার নিজের জীবন দিয়ে আমি নিজে ভুক্তভোগী স্কিনার। সালফার ইন্ডিকেট করে আমার একজন ডাক্তার আমাকে শেষ করে দিয়েছে পুরো। সেই জন্য বহুদিন নো মেডিসিন অবস্থায় আছি মেন পিকচার ফিরে পাওয়ার জন্য। তো অতএব সেই জন্য এই জায়গাটা করে দিচ্ছি, বলছি মানে আমার নিজের অভিজ্ঞতার কথা। এইবারে সালফারের যে পিকচার গুলো আছে আমাদের মেট্রিয়া গুলোয়, সেখানে সালফারটা একটা বহুল চর্চিত বিষয়, এটা সবাই কম বেশি জানি। কিন্তু সালফারের যে ব্যতিক্রম জায়গাগুলো আছে সেগুলোকে আমাদের আগে দেখতে হবে। যেমন বার্নিং ছাড়া কোনো মতে সালফার চলে না, যেটা অমরনাথ স্যার বারবার বলেন। এটা যদি না থাকে কোনো মতে সালফার হবে না। সালফারের 1000টা পিকচার থাকলেও দেওয়া যাবে না। এইগুলো মাথায় রাখতে হবে, এগুলো বারে বারে ভাবতে হবে। তবে গিয়ে আমরা একটা ড্রাগ পিকচার বা এই একটা ম্যানকে আমরা চিনবো যে এটা সালফার ম্যান বা লাইকোম্যান। অনেক সময় লাইকোপোডিয়ামের সঙ্গে সালফার মিশে যায়। এই যে ইগোর ব্যাপারটা বলছে, ইগো সালফার লাইকোর প্রায় কাছাকাছি আছে, সূক্ষ্ম পার্থক্য দু একটা জায়গা করতে হবে, নাহলে কিন্তু অনেক সময় সালফারের সঙ্গে মিশে যাবে। আর র্যাক্ট ফিলোজোফার, এই জিনিসগুলো সব ক্ষেত্রে পাওয়া যাবে না। এইগুলো আমরা বহু বইতে আছে, কিন্তু সব ক্ষেত্রে যে পাবেন বা ওই রুব্রিক্সটাকে চেনা এত সোজা নয়। সালফারের রুব্রিক গুলোকে চেনা বা যে কোনো মেডিসিনের রুব্রিক গুলো সঠিক কিনা সেটা আগে অনুধাবন করতে হবে। বইতে আমরা অমুক লক্ষণ রুব্রিক পাচ্ছি, কিন্তু সেই রুব্রিক গুলো সঠিক কিনা, সেই রুব্রিক গুলোর কাছাকাছি কি রুব্রিক হতে পারে, এগুলো আগে ভাবতে হবে। অনেক গভীরতার ব্যাপার। তবে স্যার পড়াচ্ছেন যেগুলো থিওরিটিক্যাল যেগুলো আছে সেগুলো পড়াচ্ছেন, কিছু অভিজ্ঞতা নিজের দিচ্ছেন বা কিছু কিছু শেয়ার করছেন বিভিন্ন বিতর্কার সহ বিভিন্ন এতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো খুব সাবধানতার সঙ্গে আমাদের এই ডিফেক্টিভ মেডিসিন গুলোকে ট্রিট করতে হবে, না হলে কিন্তু বিপদের জায়গা থেকে যায়। তো স্যার শুরু করেছেন সালফারটা নিয়ে, অনেকগুলো চলুক, পরপর আলোচনা হোক। স্যারেরা আছেন, যেখানে ত্রুটি বা যেখানে কিছু ড্রব্যাক থাকবে সেখানে আমাদের উত্তরণ করতে হবে নিজেদের। তবে স্যারের ক্লাসগুলো প্রাণবন্ত, খুব ভালো, ব্রিলিয়ান্ট, গুড বয়। হামিম স্যারকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। তো নবাগত হোমিওপ্যাথিতে, অতএব এইগুলো চলবে। ওনার পড়াশোনার গভীরতা খুব ভালো, বিশ্লেষণও ভালো, অন্যান্য অ্যালাইড সাবজেক্ট গুলো খুব সুন্দর লাগে। মেডিসিনটাও শুরু করেছেন, আশা করি পরবর্তী ক্ষেত্রে আরো ধীরে ধীরে এগিয়ে যাবেন। সালফার নিয়ে জেনারেল সিমটমস গুলো আমাদের ভালো করে দেখতে হবে, এবং ওগুলো কম্পারেটিভ ওয়েতে স্টাডি করলে আরো ভালো হয়। এটা অনুরোধ করলাম পরবর্তী ক্ষেত্রে যেন কম্পারেটিভ স্টাডি করা হয় অন্যান্য মেডিসিনের সঙ্গে কাছাকাছি, সেগুলোর সঙ্গে কোন বেসিসে আমরা ডিফারেন্সিয়েট করব সেগুলো একটা একটু ক্লু ধরিয়ে দিলে মনে হয় আরো উন্নত হবে বা রিচড হয়ে যাবে এই আলোচনাগুলো। নমস্কার জানাই, গুড নাইট সকলকে জানাই। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ মানিকনারায়ণ মন্ডল স্যারকে। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন কল্যাণ ঘটক স্যার। আপনি যদি আজকের আলোচনা সম্বন্ধে কিছু বলেন। কল্যাণ ঘটক স্যার, আপনার কোনো কোয়েশ্চেন? না, স্যারের আলোচনা, স্যারের কথা নিয়ে তো কিছু বলার নেই। স্যার তো অসাধারণ বলেন এবং অসাধারণ আস্তে ধীরে ধীরে বলেন। আমি যেটাই স্যারকে বলছিলাম
আগে যে তখন তোমাকে, যে তবু সালফারটা খুব শুনতে ভালো লাগলো, কিন্তু সালফার স্যার যেটা বলেছেন র্যাগ ফিলোজাফার, যেটা নিয়ে আমাদের আলোচনা হয় আর কি, যে তার সবটাতেই একটা সবজান্তা ভাব এবং নিজেকে একটা বিরাট বড় বড় মনে করে। এবং ওই যে আরেকটা দিয়ে স্যার একটা বলেছিলেন, যেটা পরে হয়তো আসবেন স্যার, যে হু হ্যাজ ক্রিয়েট দ্য গড নাকি হু হ্যাজ সিন দ্য গড। এই এই ঈশ্বর সম্বন্ধে একটা আমাদের রেপার্টরিতে পেলে আমাদের সালফারের ক্ষেত্রে একটা ইয়ে আছে, আমাদের রুব্রিক আছে, যে সালফারের ইয়ে এতটাই এদের এরা চিন্তা করে এবং চিন্তাশীল, যে ভগবানকে সৃষ্টি করেছে বা উপরওয়ালা আল্লাহকে সৃষ্টি করেছে, এই ব্যাপারটাকে নিয়ে তাদের মধ্যে চিন্তা ভাবনা চলে। তাদের চিন্তা ভাবনাটা এতটা হাই লেভেলের, মানে তারা এইসব ব্যাপারগুলো নিয়ে চিন্তা করে। এবং এই যে যেমন স্যার বললেন যে আইনস্টাইন বলুন, অ্যালবার্ট আইনস্টাইন, শুধু অ্যালবার্ট আইনস্টাইন না, যে বিভিন্ন জায়গার ক্রিয়েটিভ যে মানুষগুলো হয়, শুধুমাত্র বিজ্ঞানী না, বিভিন্ন বড় বড় পেশাতে আমার অভিনেতা, বড় বড় গায়ক বা এই ধরনের যারা আর কি, বড় বড় ফিলোজফার, এই ধরনের বড় বড় যারা ইয়ে করেন, মানে এই ধরনের মানুষের কিন্তু সালফারের মানুষ হয় আর কি, শরীর হয়। এবং এটা আমরা অমরনাথ স্যারের কাছ থেকেও শুনেছিলাম, যে যে সমস্ত মানুষদের খুব সেন্সিটিভ এবং দ্বারা যাদের দ্বারা খুব বড় বড় কাজ হয়, তাই সে মানুষরা কিন্তু সালফারের পেশেন্ট হয়। এটা স্যার আমাদের খুব ভালো করেই বলেছেন, আমি শুনলাম। এটা স্যারের কাছে নতুন করে আর কিছু বলার নেই। খুবই ভালো লাগলো। এবং পরে স্যার তো যেহেতু এই ক্লাসগুলো তো একটা ভেঙে 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 হবে, এবং আগে থাকতে সবকিছু বলে দিয়ে লাভ নেই, স্যার আরো তো পরে আরো আসবেন, স্যার স্যারের মতো করেই আহ ইয়ে করবেন। তবে আর একটা প্রশ্ন আছে মানিকলাল স্যারকে নিয়ে। আজকে যেমন আশরাফুল স্যার মানিকলাল স্যারকে চিনতে পারছেন, বলছে বিবিদের মাঝে দাদা, নাকি না বিবিদের মাঝে স্যার, নাকি বিবিদের মাঝে ইয়ে বলছে। ইয়ে মানিকলাল স্যার যে কবে এই বিবিদের মাঝে নামটা চেঞ্জ করে সত্যিকারের নামে আসবে না, সেদিন আমি হরিলুট দেবো। হ্যাঁ, সেরকম একটা ব্যাপার। হ্যাঁ, ইয়ে আশরাফুল স্যার যদি আইডিয়া করতে পারছে না যে কে আর কি। হ্যাঁ, মানিকলাল স্যার আপনি এই নাম চেঞ্জ করে নিজের নামে আসুন তো। হ্যাঁ, ওকে ধন্যবাদ স্যারকে, সবাইকে, খুব সুন্দর আলোচনা হয়েছে, স্যারকে অশেষ ধন্যবাদ। আহ, এবং যে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। আমি আমি চলে যেতে চাই পার্থ প্রদীপ চৌধুরী স্যারের কাছে, উনি যদি আজকের আলোচনার বিষয়ে কিছু বলেন। পার্থ প্রদীপ চৌধুরী স্যার। হ্যাঁ, শুনলাম, স্যারের আলোচনা শুনলাম এবং উপস্থিত যারা সব ছিলেন তাদেরও কিছু কিছু বক্তব্য শুনলাম। খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে, ইন্টারঅ্যাক্টিভ লেকচার হিসেবে খুব অনবদ্য। তবে আমি স্যারের কাছে যেটা জানতে চাইবো, মূলত স্যার আজকে পাস্ট হিস্ট্রির কিছু কিছু সাপ্রেশনের কথা বলেছেন। মানিকলাল বাবু অলরেডি বলেছেন যে ওর সাথে ডিফারেন্সিয়েট গুলো যদি আমরা আরেকটু ভালো করে জানতে পারি। বিশেষ করে আমার এই জায়গাটা খুব একটা স্ট্রাইকিং করেছে, সাপ্রেশন অফ গনোরিয়া। আমরা রেপার্টারিতে দেখি যে সিফিলিস সাইকোসিসের মধ্যেও সালফার আছে, কিন্তু সাপ্রেশন অফ গনোরিয়া আমরা সাধারণত সালফারকে যেন ভাবতে পারি না। তাহলে সালফারের ক্ষেত্রে ওই গনোরিয়া সাপ্রেশনের পিকচারটা কেমন হবে এইটা, এবং অন্যান্য মেডিসিনের সাথে তার যে তফাৎটা, যেটা মানিকলাল স্যার অলরেডি উল্লেখ করেছেন জেনারেলি, সেইটার একটা বিষয় রয়েছে। আমরা পাস্ট হিস্ট্রিতে বিভিন্ন সাপ্রেশনের কথা স্যারের কাছে শুনলাম, যেমন সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, বিশেষ করে হেমোরয়েড সাপ্রেশন করে হার্ট ডিজিজ তৈরি হয়। তাছাড়া একটা ওই মেন্সেস সাপ্রেস্ট করে, যেমন ওই যে উনি বললেন যে অনেক সময় রোজা টোজা রাখতে গেলে বা কোনো পুজো আর্চা বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকতে গেলে অনেক সময় মেয়েরা পিল খেয়ে, যে মেন্সটা যাতে না হয় আটকাবার জন্য ওষুধ খায়, তা সেই সব ক্ষেত্রেও সালফার তৈরি হয়। কিন্তু সেই সব ক্ষেত্রে সালফারই আসলো না অন্য কোনো ওষুধ আসলো, এই বিষয়গুলো একটু বুঝতে হবে আমাদেরকে, তবে আর একটু আমাদের সুবিধা হয় আর কি। হ্যাঁ, ওই ফ্যাস্টিডিয়াস বা ফিয়ার অফ ইনফেকশাস ডিজিজ, যেটা অমর বললো অলরেডি, যে আমাদের র্যাঙ্কটা বুঝতে হবে। র্যাঙ্কটা তো বোঝারই একটা বিষয়। আমরা যেমন বার্নিং সেন্সেশনে
সাধারণত বার্নিং অফ ট্রায়ো, যেমন সালফার, আর্সেনিক, ফসফরাসের কথা জানি, তাহলে তফাৎটাও বুঝতে হবে। যেমন জেএন কাঞ্জিলাল এক জায়গায় বলেছেন যে সালফারের বার্নিংটা কেমন, ওই বার্নিং একটা যা হোক করে বার্নিং থাকলেই হবে না, তার র্যাঙ্কটাকে বুঝতে হবে। সেটা সব সময়তেই যেন আর একটা যেন খুব উচ্চ পর্যায়ের যেন বার্নিং থাকে, এইটা হচ্ছে সালফারের বার্নিং। বিষয় হচ্ছে আমাদের, আমরা যদি এইভাবে আসি আর কি, যেটা আমি স্যারের কাছে অনুরোধ করছি আর কি, আমি অন্যান্য যারা আমাদের ম্যাথমেটিকা পড়াচ্ছেন সকলের কাছেই আমার এই অনুরোধ দর্পণ গ্রুপের মাধ্যমে আমি জানাচ্ছি, যে আমরা যেমন কেস টেকিং করি তার মধ্যে যে পার্টগুলো থাকে, ফ্যামিলি হিস্ট্রি, তারপরে তার জেস্টেশন পিরিয়ড, তারপরে তার পাস্ট হিস্ট্রি, তারপরে তার একটা যে ট্রিটমেন্টাল হিস্ট্রি, সবকিছু তো একটা জার্নি থাকে, একটা জার্নি দিয়ে তবে তো আজকে সে পেশেন্টটা তৈরি হয়েছে। এই জার্নিটা আমাদের একটু বোঝার জায়গা আছে। সালফারের পেশেন্ট যেখানে হবে তার ফ্যামিলি হিস্ট্রিতে কি থাকবে, তার পাস্ট হিস্ট্রিতে সাপ্রেশন ছাড়া আর কি থাকতে পারে। যেমন সাপ্রেশন অফ ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশনের জন্য তো অনেক ওষুধই আছে, বা প্রত্যেকটা সাপ্রেশনের জন্য, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আমরা প্রচুর মেডিসিন পাই। তফাৎগুলো আমাদের বুঝতে হবে যে সালফারের সাপ্রেশনটা এবার কেমন স্কিন ডিজিজের ক্ষেত্রে, বা ভ্যাকসিনেশন দেওয়ার পরে সেখানে এবার কেমন তৈরি হয়, বা আমরা সালিসিয়ার সাথে বা ইন্টিমক্রুড, কার্সিনোসিন এসবের সাথে যে পার্থক্যটা আমরা কিভাবে বুঝবো। আর একটা যেটা কথা হচ্ছে যে আমাদের একটা পার্সোনালিটি অফ মেডিসিন থাকে, মানে যেটাকে এসেন্স অফ মেডিসিন বলে। সেই এসেন্স অফ মেডিসিনটা যেটা আমরা যেন একটা গ্লান্স বুঝতে পারি, যে কটা স্যার নিশ্চয়ই বলবেন পরবর্তী, কারণ আমাদের আজকে তো প্রথম পর্বের আলোচনা হলো, তাহলে এই জার্নিটা আমরা বুঝবো, পার্সোনালিটা বুঝবো, যে কি পয়েন্ট আর কি, এইটা ছাড়া যেন সালফার হয় না। আর একটা মানিকলাল স্যার তো বলেছেনই, যেটা হচ্ছে রুব্রিক যাচাই করার বিষয়। এটা যাচাইটা তো আমাদের সর্বক্ষেত্রেই করতে হবে এবং সেই পার্থক্যটা বুঝতে হবে। যাই হোক, এটা আমার যেটা মনে হলো আর কি স্যারের কাছ থেকে, আমি এইটা এক্সপেকটেশন করছি, স্যার খুব ভালো পড়ান তো। স্যার আজকে খুব একটা অসাধারণ পরিবেশন করলেন, স্যারকে ধন্যবাদ। আর দীপেন তো খুব সুন্দর সঞ্চালন করছেন, এবং আমাদের অন্যান্য স্যারেরা যে সমস্তগুলো বলেছেন, যেমন আমরা বাইপোলারিটির কথা শুনলাম, সত্যি সালফার একটা বাইপোলারিটি, কারণ আমরা ফ্যাস্টিডিয়াসের কথা সালফারে যেন বুঝতে পারি না, তাই এটা সত্যি একটা বাইপোলার, এটা তো রয়েছেই। তা ক্ষেত্রগুলো আমাদের আর একটু ভালো করে বুঝতে হবে। আর মানিকলাল স্যারেরই ওই যেন একটা প্রতিধ্বনি আমরা কেন্টের কথাটাই পাই আর স্যার সাউন্ড বাড়ান স্যার, সাউন্ড কম হচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে শোনা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, এবার ভালোই শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে সালফারে যেন অনেক, তারা প্রাথমিক পর্যায়ে ডাক্তার হয়েছে, একদম নবীন চিকিৎসক এবং অনেক পুরাতন চিকিৎসকই সালফারের বড্ড মিস ইউজ করে। আসলে সালফারের এই সিমটমস গুলোকে খুব ভালো করে চিনতে না পারার জন্যই সম্ভবত মিস ইউজটাই হয়। মানিকলাল স্যারের যেরকম একটা অভিজ্ঞতা নিজের ক্ষেত্রে, আমি একজন পেশেন্টকে তার স্কিন ডিজিজে সালফার দিয়ে সে, আমি তো মার খাওয়ার উপক্রম হয়েছিল। যেমন অমর একদিন বলেছিল না, যে সে দা দিয়ে হাত কাটতে এসেছিল, আমার চেম্বার উঠিয়ে দেওয়ার তাল হয়েছিল আর কি, যে বাড়িয়ে দিয়েছো এবার কমাও। বিষয় হচ্ছে এইটা, তখন অবশ্য আমি অনেক নবীন ছিলাম। এখন সালফার আর হুটহাট প্রেসক্রিপশনও করি না, আসে না আর কি। আর আমরা অনেক সময় দেখি যে সালফারের সাথে যেন অনেকটা মেডোরি নামের সিমটমসের অনেক মিল দেখি। তা আমাদের মাইজমেটিক জ্ঞান থাকলে পারে আমরা কিন্তু ওই তফাৎটা অনেক সময় করতে সুবিধা হয়, যে আমরা সাইকোটিক প্রধান পেশেন্টকে ওই রকম সিমটমসের একটা মেডোরি নাম আমরা দিতে পারবো। বা যদি আমরা দেখি যে না, পেশেন্টটা শরিক প্রধান, বা তার ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রিতেও যদি সেটা আমরা পাই, তাহলে পরে সেই ক্ষেত্রে আমাদের ওই মাসমেটিক অ্যানালিসিস করে একটা মেডিসিন সিলেকশন করতে সুবিধা হয়। যাই হোক, আজকে যারা শুনলেন সকলকে, এবং আমার যেটা আমার জানার ইচ্ছা আর কি, কৌতূহল, আরো বুঝতে চাইছি তো, এই
বোঝার জায়গাগুলো যদি আর একটু ক্লিয়ার হয় তাহলে পরে খুব কৃতজ্ঞ হব। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি জানিয়ে আজকের মতো শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ স্যারকে, একটা জায়গা তুলে ধরলেন তিনি। আচ্ছা, আব্দুল হালিম রিপন স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে ডাকা হয়েছিল, আপনি আসেননি। রিপন স্যার, আব্দুল হালিম রিপন স্যার। সম্ভবত তিনি হয়তো কোনো সমস্যায় আছেন। আচ্ছা, জিতেন্দ্রনাথ সরকার স্যার, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ স্যার। ধন্যবাদ দিবেন স্যার। ঘটনা হলো আমি তো অনেক পরে জয়েন করছি, আচ্ছা তবে স্যারের শেষ কথাটা আমি শুনছিলাম পিলের ব্যাপারে, মেয়েদের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে। তো সুন্দর একটা জিনিস স্যার আলোকপাত করছেন। আর মানিকলাল স্যার, শ্রদ্ধেয় পার্থ স্যার, সেগুলা সুন্দর ইয়া দিয়ে দিছে আর কি, সমাধান দিয়ে দিছেন। আর সালফারকে চিনতে গেলে সালফার যেমন সালফার মারাত্মক, আবার সালফার বিনে হোমিওপ্যাথিতে কোনো উদ্ধারও নাই। সালফারে বহু রোগী উদ্ধার হয়েছে, বহু রোগীর ক্ষতি হয়েছে। সালফারকে চিনতে হবে। হ্যাঁ, কারণ গন্ধককে ভালোভাবে জানতে হবে, গন্ধকের থেকে সালফার তৈরি। হয়তো স্যার বলছেন আগে, আমি ছিলাম না। তো গন্ধককে আগে চিনতে হবে যে গন্ধকের উপকারিতা বা অপকারিতা কি। আর এখন তো প্রথম পর্ব স্যার বললেন, দ্বিতীয় পর্বে তো আমরা হয়তো চেষ্টা করব প্রেজেন্ট থাকার, যদি শোনার মতো সৌভাগ্য হয় তখন হয়তো ভালোভাবে বলা যাবে। তো ভালো বলছেন আমাদের পার্থ স্যার, আমাদের বিবিধর স্যার যথেষ্ট ভালো বলছেন। তো এখানে রাখি, আমি খাইতে বসছিলাম। তো যাই হোক, অপরাধ নেবেন না, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। ধন্যবাদ স্যারকে। আর একটা জায়গা আমি একটু অ্যাড করছি। একটা জায়গায় শুনেছিলাম, আমি শুনেছিলাম ইউটিউবে একটা জায়গায় শুনছিলাম, সালফারের যে স্টুপ শোল্ডার আছে, এই জায়গাটা অনেক সময় আমরা দেখি সেই জায়গাটা একটু বলি। অনেক সময় অনেক বন্ধুরা থাকে, সবাই একসাথে দাঁড়িয়ে আছে, একটা একটা বন্ধু কি করছে, ঘাড় ধরে যেন দাঁড়িয়ে আছে, ও কোনো কিছু অবলম্বন চাইছে। আবার কেউ থাকে দরজার কোণাতে কিংবা হেলানা দিয়ে একটু ঝুঁকে দাঁড়িয়ে থাকতে চাই। এই জায়গাটা আমি শুনেছিলাম, হয়তো আমরা এটাকেও ভাবতে পারি, স্টুপ শোল্ডার, ঝুঁকে থাকার প্রবণতা কতটা সত্য সেটা যাচাই করতে হবে অবশ্যই আমাদের। তো স্যার, আমাদের আলোচনা মোটামুটি শেষের পর্বে। আমাদের মাঝে স্যার মনে হয় নেই, স্যার চলে গেছেন। শামীম স্যারের নেট নেই। নেট নেই, স্যারের নেট নেই, জানিয়ে দিয়েছে সারঙ্গী স্যার। আচ্ছা, তাহলে কি আমরা এখানেই শেষ করব? ডক্টর এ কে সাগর স্যার। অভিজ্ঞদের বড় গুরুজনদের ডেকে নিয়ে শেষ করে দেন। 12টা পর্যন্ত, 14 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাপি স্যারের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই দিতে পারবেন, আমাদের মাঝে অনেক স্যারই আছেন। পা চাদরের বাইরে রাখে। হ্যাঁ স্যার, গিরিধর বিশ্বাস, বলুন স্যার। না, ওই যে তোমার কথাটায় আমি একটু সংযোজন করি, যদি আমি বলছি না এটা আমারটাই ঠিক হবে। এই যে কারো কাঁধে হাত দিয়ে একটু দাঁড়িয়ে থাকা, বা দরজার পাশে দাঁড়িয়ে আছে একটু হেলান দেওয়া, এই যে সালফারের যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা, সেটা তার পক্ষে অসুবিধা বলেই ওই কাঁধে হাত দেওয়া বা দরজায় ঠেস দেওয়া। বা আমি সালফার পেশেন্টকে দেখেছি বা কিছুটা অনুভব করেছি যে তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। ধরো অনেকদিন আগে আমরা যখন ছোট ছিলাম, তো তখন হয়তো যাত্রা হচ্ছে, যাত্রাতে সামনের দিকে লোক বসে আছে, পেছনে কিছু লোক দাঁড়িয়ে আছে। তো একটা লোককে দেখা যাচ্ছে, সে একটা লোক মানে এরকম হতে পারে 5 জনও হতে পারে। তো তারা ঠিক এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না। আবার অনেকে কিন্তু এক জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা
দাঁড়িয়েই আছে, হ্যাঁ। তো সে 4-5 দিক ঘুরে ফিরে যাত্রাটা দেখছে। তো ওই যে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে না পারার জন্যে সে হয়তো কাটা অবলম্বন চাইছে, বা ওই দরজায় হেলান দিয়ে দাঁড়ানো, বা বা কোনো কিছুতে হেলান দিয়ে দাঁড়ানো, এইটাই মনে হয় তার কারণ, যে সে যেহেতু সে এক জায়গায় মানে অ্যাট স্টেজ দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হয়, মানে তার অস্বস্তি হয়। মানে কি কষ্ট হয় বলা মুশকিল, তার হয়তো পায়ে ব্যথা হতে, কোমরে ব্যথা হতে পারে, হ্যাঁ। অ্যাট স্টেজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না বলে সে একটা অবলম্বন চায়। এই পর্যন্ত আমার মনে হয়েছে, এই বলে রাখলাম। এবার দেখো আর কেউ কিছু বলে কিনা। ধন্যবাদ স্যারকে এই জায়গাটা সংযোজন করার জন্য। স্যার জয়েন করেছে হামিদ স্যার। হ্যালো, আমি গোকুল বর্মন বলছি। হ্যাঁ স্যার বলুন। এটা আমরা বইয়ে পড়েছি যে স্ট্যান্ডিং ইজ দ্য ওয়ার্স্ট পজিশন। এখানে কিন্তু চলাফেরা মুভমেন্ট ন্যাক লাগায়, হয়তো লাইনে দাঁড়িয়ে আছে, লাইনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা আছে, তার পক্ষে আধা ঘন্টা দাঁড়ানো সম্ভব না। স্ট্যান্ডিং ইজ দ্য ওয়ার্স্ট পজিশন, এটাকে পজিশন বলা হয়েছে। তার মানে এটা যে বলছে যে মুভমেন্ট করে না, এটা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে তার খুব কষ্ট, মেনলি তার ব্যাক এক শুরু হয়ে যায়। এটা আমি দেখেছি প্র্যাকটিক্যালি, আমি নিজেও দেখেছি আমার ক্ষেত্রে। স্ট্যান্ডিং এবং এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা খুবই ওয়ার্স, মানে তার পক্ষে খুব কষ্টকর। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে সংযোজন করার জন্য, এই জায়গাটা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, আমাদের মাঝে একটা কোশ্চেন আছে, বাপি গোস্বামী স্যার করেছেন, পা চাদরের বাইরে রাখে এই লক্ষণটি আর কোন কোন ওষুধে আছে? তো একজন আমাদের উত্তর দিয়েছেন আব্দুল্লাহ রব্বি স্যার। না, এটা অন্য উত্তর স্যার, সরি। কেউ যদি এই প্রশ্নের উত্তর দেয় ভালো হয় স্যার, স্যারদের মধ্যে আমি মেডোরিনাম আছে, মেডোরিনাম আছে। হ্যাঁ, মেডোরিনাম আছে। আর মনে হয় ইয়ে আছে, আচ্ছা, আছে নাকি মনে পড়ছে না, মেডোতে আছে। পালসিটিলাতে আমিও দেখেছিলাম মনে হচ্ছিল। পালসেটিতে আছে, সিপিআতে আছে, হামিমুদ্দিন স্যার জয়েন করেছেন আমাদের মাঝে। অনেকটা ওষুধ আছে। না ঠিক আছে, আমি ওটাই বলতে চাইছিলাম যে পালসিটিলের কথা বলতে চাইছিলাম, ওটা স্যার বলে দিয়েছে। আর সিপিএতে আছে পায়ের তালুতে জ্বালা করে, পায়ের চাদরের বাইরে রাখতে চাই কিনা সেটা জানি না, কিন্তু পায়ের তালুতে জ্বালা করে